তোমার দিক থেকে সেরকম টাইপের কোনো আগ্রহ বা অন্য কোনো কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, ঠিক আছে, একটু ওয়েট করে যাই, ম্যাডাম জয়েন করে দিলাম, স্টার্ট করে দিলাম। ম্যাডাম জয়েন করে গেছেন, আর টায়ারটা সময় নিচ্ছে না। আপাতত ম্যাডামের ক্লাসটা শুরু হয়ে যাক। ম্যাডামের ক্লাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমি আবারও আসবো এবং আমাদের বাকি যা কিছু কথা রয়েছে সেগুলো আমি ক্লাসের পরে শেয়ার করব। গুড ইভিনিং ম্যাডাম, ওয়েলকাম ক্লাসে। দেখুন, আপনি শেয়ার করতে পারেন বা আনমিউট করতে পারবেন। একটু প্লিজ ম্যাডামকে কোঅপারেট করো। তোমার দিক থেকে আপাতত মাইক বন্ধ রয়েছে। আমি দরকার সেকেন্ড হাফের দিকে বা শেষের দিকে আমি মাইকটা ওপেন করে দেবো। আপাতত ক্লাসটা হয়ে যাক। ম্যাডামের ক্লাস স্যার স্ক্রিনটা শেয়ার করা যাচ্ছে না, একটু দেখুন আপনি। সামথিং ওয়েন্ট রং when screen sharing, please try again দেখাচ্ছে, একটু দেখুন। আচ্ছা, আমি এক দুবার ট্রাই করি, গতকালও তাই হয়েছে। এবার দেখুন তো ম্যাডাম। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, আমার স্ক্রিন শেয়ার হয়েছে কিন্তু মাইক আনমিউট রয়েছে এখনো আপনার দিক থেকে। ও আচ্ছা আচ্ছা স্যার, খেয়াল করিনি, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আবার কথাগুলো রিপিট করি। সবাইকে শুভ সন্ধ্যা। তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা কমেন্ট সেকশনে বলবে, আমি একটু পর পর হয়তো চেক করে নেব। তো আজকে আমরা আলোচনা করব মূল্যায়ন। মূল্যায়ন বা ইভ্যালুয়েশন, এটা শিক্ষাক্ষেত্রে কি প্রভাব ফেলছে, এটা কোন কোন দিকে গুরুত্বপূর্ণ, বা এই মূল্যায়নটাকে সিসিই কোন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরেছে, মূল্যায়নের শ্রেণী বিভাগ আজকের ক্লাসে আমরা জানবো। তবে এই টপিকটা ভীষণই গুরুত্বপূর্ণ। কেন জানো? এই মূল্যায়ন ছাড়া, মানে মূল্যায়ন প্রত্যেকটা এক্সামে এখান থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন থাকে। এবার হয়তো আমরা ক্যাচ করতে পারি না, কেন? কারণ আমাদের কনসেপচুয়াল ওই জ্ঞানটা হয়তো নেই। হ্যাঁ, সেই জন্য বলি আননন বা অন্য কিছু, কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে 90% এই ইভ্যালুয়েশন থেকে। কারণ এই ইভ্যালুয়েশনের মধ্যেই রয়েছে সামেটিভ ইভ্যালুয়েশন, ফর্মেটিভ ইভ্যালুয়েশন, যেটা ভীষণ ভীষণই গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকে খুব এনার্জির সঙ্গে, ধৈর্যের সঙ্গে ক্লাসটা করো।
চলো শুরু করছি তাহলে। হ্যাঁ, আমাদের প্রথম যেটা আমরা জানবো সেটা হচ্ছে মূল্যায়ন কি। মূল্যায়ন বলতে তোমরা গতকাল একটু হয়তো বলেছিলাম, যে ছুঁয়েছিলাম ব্যাপারটা। মূল্যায়ন বলতে আমরা এতদিন কি জেনেছি? মূল্যায়ন বলতে শুধু ভালো আর খারাপ, তাই তো? কোনো শিক্ষার্থী কত ভালো পারফরমেন্স করেছে, সেটা নাচের ক্ষেত্রে হতে পারে, সেটা পরীক্ষার ক্ষেত্রে হতে পারে। নর্মালি এটাকেই আমরা মূল্যায়ন বলে থাকি, ভালো খারাপটা। তো এখানে ভালো করে দেখো, লাইনগুলো খুব নিটলি দেখবে, কারণ লাইনগুলোর মধ্যে অনেক কিছু জানার আছে। সাধারণ অর্থে মূল্যায়ন বলতে বোঝায় কোনো কিছুর উপর গুণগত বা পরিমাণগত, এই জায়গাটাই কিন্তু ক্যাপচার করতে হবে। মূল্যায়ন বলতে গুণগত, গুণের মধ্যে তো মানে সামগ্রিক একটা বিষয় রয়েছে, শিক্ষার্থীদের যত ভালো কিছু রয়েছে, ক্লিয়ার? এবং আমি বলছি গুণগতটা, আর পরিমাণগত। তা পরিমাণগত বলতে এখানে মূল্যায়নের পরিমাণটা আবার কি জিনিস? মূল্যায়নের ক্ষেত্রে পরিমাণটা কি, এটা আমি বারবার বলছি, পরিমাণটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। বারবার বলছি, তোমরা প্রত্যেকে হয়তো অ্যাসেসমেন্ট কথাটার সঙ্গে যুক্ত রয়েছো, জানো অ্যাসেসমেন্ট, এবং এই অ্যাসেসমেন্ট, ইভ্যালুয়েশন, এই পরিমাণ, এইগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটা আলাদা আলাদা একটা কদর রয়েছে, কোনোটার সঙ্গে কোনোটার কিন্তু কোনো মিল নেই। তো তোমরা বলতে পারবে এই পরিমাণ জিনিসটা এখানে কি করে এলো? মূল্যায়নের ক্ষেত্রে পরিমাণ কি? যদি কারো জানা থাকে তোমরা কমেন্ট সেকশনে শেয়ার করো, ঠিক আছে? আর দেখো, জানা থাকলে শেয়ার করো, আমি বলছি আর কি। পরিমাণ বলতে একজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, তাই তো? পরীক্ষা দিয়েছে, আচ্ছা, পরীক্ষায় কেউ 100-র মধ্যে 90 পাবে, কেউ 100-র মধ্যে 40 পাবে, কেউ আবার 100-র মধ্যে 50ও পাবে, কেউ পাচ্ছে। তা শিক্ষার্থীরা এই যে 100-র মধ্যে 50 পাচ্ছে, এটা হচ্ছে তার পরিমাণ, ঠিক আছে? এই যে 100-র মধ্যে 40 পাচ্ছে, এটা হচ্ছে তার পরিমাণ বা পরিমাপ। 100-র মধ্যে 90 পাচ্ছে, এটা হচ্ছে তার পরিমাপ, বা যদি বলে থাকি মেজারমেন্ট। আমরা যখন বাজারে আলু পটল কিনতে যাই বা কোনো তেল জাতীয় জিনিস কিনতে যাই, তখন আমরা কি বলি? 1 লিটার তেল দাও বা 1 কেজি আলু দাও। তার যেমন পরিমাণ রয়েছে, পরিমাপ রয়েছে, ঠিক সেরকম মূল্যায়নেরও কিন্তু পরিমাপ রয়েছে। এই 50 হচ্ছে তার পরিমাপ, সে 100-র মধ্যে 50 পেয়েছে, এটা হচ্ছে তার পরিমাপ বা মেজারমেন্ট। 100-র মধ্যে 40 পেয়েছে, এটা হচ্ছে শিক্ষার্থীর পরিমাপ বা মেজারমেন্ট। এই 100-র মধ্যে 90 পেয়েছে, এটা হচ্ছে শিক্ষার্থীর পরিমাপ বা মেজারমেন্ট। ক্লিয়ার? তো এই যে এবারে তোমরা একটু আমাকে বলো, খুব নর্মাল ইজিলি বলো, যে এই মূল্যায়ন আর পরীক্ষা, এই দুটোর মধ্যে পার্থক্য বা ডিফারেন্সিয়েশনটা কি একটু বলতে পারবে? মানে আলোচনা প্রসঙ্গে আমি বলে দেব, মানে যেহেতু আমরা পরিমাণটা আলোচনা করছি, মেজারমেন্ট শিক্ষার্থীর, তো আমরা তো নর্মালি জানি পরীক্ষা, পরীক্ষাতেও তো শিক্ষার্থীর কি বলবো, তার দক্ষতা বা সে নাম্বারের ভিত্তিতে সে কত পেয়েছে, এই ব্যাপারগুলো আমরা বিচার বিবেচনা করে থাকি। কিন্তু এই মূল্যায়ন আর পরীক্ষার একটা কিন্তু ডিফারেন্সিয়েশন রয়েছে, সেটা কি? সেটা কি জানা আছে? দেখো একটু আলোচনা করি, কারোর হয়তো জানা আছে, কেউ জানো ভুলে গেছো, আবার কেউ বিষয়টা নিয়ে জানা নেই, সমস্ত রকম শিক্ষার্থী থাকবে। আমি সকলের জন্য একবার বলে দিই, যারা জানো জানো না প্রত্যেকের জন্য। মূল্যায়ন বা ইভ্যালুয়েশন এবং পরীক্ষা বা এক্সাম, এই দুটো টার্ম সম্পূর্ণ আলাদা। আচ্ছা, কিরকম? পরীক্ষায় কি করা হয়? পরীক্ষায় শুধুমাত্র আমরা নাম্বারটাকে কিন্তু গুরুত্ব দিই, তাই কি না? কিন্তু এই যে মূল্যায়ন বা ইভ্যালুয়েশন, এখানে কিন্তু নাম্বারকে গুরুত্ব দেওয়া হয় না। গুরুত্ব দেওয়া হয়
কিন্তু পরীক্ষার ক্ষেত্রে ভালো করে বোঝো, পরীক্ষার ক্ষেত্রে একজন শিক্ষার্থীকে যেমন শুধুমাত্র নাম্বারের ভিত্তিতে আমরা বিচার করি, কথার মানে ধরো আমার মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক বা কোনো কম্পিটিটিভ এক্সাম, তো পরীক্ষার দিন আমি মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত, যে কোনো কারণে হতে পারে, পারিবারিক কারণে হতে পারে, শারীরিক কারণেও হতে পারে, আমি ভীষণ বিধ্বস্ত। তো সেই প্রভাবটা গিয়ে পড়লো কোথায়? না পরীক্ষার ওপর নর্মালি। আচ্ছা, তাহলে কি হবে? আমার পরীক্ষার হয়তো রেজাল্টটা কোনো কারণে খারাপ হলো, তাহলে আমাকে সমাজ কি দিয়ে বিচার করবে? আমার টিচার কি দিয়ে বিচার করবে? আমার পরীক্ষার নাম্বার খারাপ, আমি খারাপ, বা মানে আমার মেধা খারাপ, তাই কি না? আমার মেধা খারাপ বা আমি কম নাম্বার পেয়েছি, যেটাকে আমি বলতে পারি যে মেজারমেন্ট বললাম একটু আগে, আমার নাম্বার মেজারমেন্ট আমি কম পেয়েছি। তো এই ব্যাপারটা হচ্ছে পরীক্ষা, যেখানে শুধু নাম্বারকেই গুরুত্ব দেওয়া হয়, নাম্বারের ভিত্তিতেই শিক্ষার্থীকে বিচার করা হয়। আর এই যে মূল্যায়ন যেটা বললাম, এই মূল্যায়ন কিন্তু গতকালও বলেছিলাম একটা সার্বিক ব্যাপার। মূল্যায়ন যখন করা হবে কোনো শিক্ষার্থীকে এবং সেটা বর্তমান দৃষ্টিভঙ্গিতে, তখন শিক্ষার্থীকে সার্বিকভাবে মূল্যায়ন করা হবে। মানে সে শুধু পরীক্ষায় কম নাম্বার পেয়েছে তার ভিত্তিতে তাকে কিন্তু মূল্যায়ন করা হবে না, বিচার করা হবে না। তার আরো কি কি ভালো গুণ রয়েছে, সে কোন কোন দিকে ভালো, সামগ্রিকভাবেই তাকে বিচার করা হবে। এটাই হচ্ছে মূল্যায়ন। আর পরীক্ষা শুধু নাম্বারের ভিত্তিতেই আমরা শিক্ষার্থীকে বিচার করব। বোঝা গেল? এই হচ্ছে পরীক্ষার মূল্যায়নের পার্থক্য। এবং এই যে নাম্বার, এটাই হচ্ছে পরিমাণগত বা মেজারমেন্ট, যাই বলি না কেন। অনেক সময় এমসিকিউতে থাকে, দেখবে হয়তো মূল্যায়ন দিয়ে দিল, পরিমাণ দিয়ে দিল এবং অ্যাসেসমেন্ট দিয়ে দিল, বুঝতে পেরেছো? তাহলে সেই ক্ষেত্রে এই যে মূল্যায়ন, এটা কিন্তু আচ্ছা, প্রথমে মেজারমেন্ট আমি এম দিলাম, তারপরের স্থান রয়েছে ইভ্যালুয়েশন ই, না সরি, এটা হবে অ্যাসেসমেন্ট, এবং তারপরে থাকবে ই, মানে পরিমাপ। শুধু নাম্বারের ভিত্তিতে শিক্ষার্থীকে বিচার করা, এটা সব থেকে একটা নগণ্য ব্যাপার। মানে আমি বলছি নগণ্য বলতে মানে এটা মানে সেইভাবে গুরুত্ব দেওয়া হবে না। এবং অ্যাসেসমেন্ট যেটা করা হবে, শিক্ষার্থীর অগ্রগতি, শিক্ষার্থীর দুর্বলতা বিচার করো, সেটা থাকবে। এবং যেটা সার্বিক এবং যার পরিধিটা অনেক বেশি, সেটা কিন্তু এই ইভ্যালুয়েশন বা মূল্যায়ন। কারণ শিক্ষার্থীকে সব দিকে বিচার করা হচ্ছে, তার ভালো, তার খারাপ, তার ভালো গুণাবলী শুধুমাত্র একদিকের ভিত্তিতে আমরা বিচার করছি না। আচ্ছা, এবারে সহজ কথায় মূল্যায়ন কথাটির অর্থ মূল্য বিচার করা। এবার মূল্যায়ন বলতে বোঝায় শিক্ষার্থীর কৃতিত্বে গুণগত পরিমাণগত মাত্রা নিরূপণ। এই দুটো টার্ম আমরা বুঝেছি। এবার শিক্ষা বিশেষজ্ঞগণ মূল্যায়নকে বিভিন্ন রূপে সংজ্ঞায়িত করেছেন। এবার প্রচুর মত রয়েছে এই নিয়ে, মূল্যায়নের প্রচুর সংজ্ঞা রয়েছে। তার মধ্যে গ্রোনল্যান্ড ও লিউইনের শিক্ষা উদ্দেশ্যে কতটুকু শিক্ষার্থীরা অর্জন করতে পেরেছে তার নির্ণয়ের সংগ্রহ, বিশ্লেষণ ও ব্যাখ্যার ধারাবাহিক প্রক্রিয়া হলো মূল্যায়ন। আচ্ছা, আমি এতক্ষণ তোমাদের সঙ্গে বকবক করে গেলাম, তো তোমরা গড়ের ওপর কি বুঝলে? কি বুঝলে যে মূল্যায়ন তাহলে কি? মূল্যায়ন তাহলে কি বুঝলে বলো? মূল্যায়নটা এতক্ষণ ধরে তাহলে কি বুঝলে? মূল্যায়ন মানে কি বলছে তাহলে? আমি বারবার বলছি মূল্যায়ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এমন কোনো এক্সাম পাবে না, আমার স্কুল সার্ভিসের কোনো এক্সাম পাবে না যেখানে মূল্যায়নটা নেই বা ওরা মূল্যায়নকে অ্যাভয়েড করা হয়েছে, মূল্যায়ন টপিকটাকে গুরুত্ব দেয়নি। সমস্ত এক্সামের জন্য কিন্তু এই টপিকটা ভীষণই গুরুত্বপূর্ণ। তাহলে মূল্যায়ন বলতে আমরা বুঝলাম যেখানে শিক্ষার্থী কতটুকু শিক্ষা অর্জন করতে পেরেছে, যেটা আমাদের মূল উদ্দেশ্য, যেটা পেডাগজি আমাদের শিখিয়েছে, যেটা আমরা চাই শিক্ষার্থীরা বুঝুক, বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করুক, জ্ঞান দান করতে পারি। তো এই যে সংগ্রহ, বিশ্লেষণ, এর ব্যাখ্যার ধারাবাহিক প্রক্রিয়া হচ্ছে মূল্যায়ন।
খুব ইজি, গড়ের উপরে এটাই হচ্ছে মোদ্দা কথা। এবারে আমি বললাম প্রচুর সংজ্ঞা রয়েছে। আর এন প্যাটেল ধারাবাহিক অবিচ্ছিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পূর্বে শনাক্তকৃত ও বর্ণিত শিক্ষার সুনির্দিষ্ট উদ্দেশ্য কতটুকু অর্জিত হয়েছে। আমাদের শিক্ষাদানের উদ্দেশ্য কি? প্রত্যেকে তো আমরা জানি বিষয় সম্পর্কে। পেডাগজি কি বলছে? শিক্ষার্থীদের শিক্ষাদানের একমাত্র উদ্দেশ্য শিক্ষার্থীরা যাতে বিষয়টা বোঝে। এখন নাম্বারকে গুরুত্ব দেওয়া হচ্ছে ঠিক আছে, কিন্তু শিক্ষার্থীদের মানে বিষয় সম্পর্কে জ্ঞান দানটাই আমাদের মেইন উদ্দেশ্য, যেটা মূল্যায়নের ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হয়েছে। আর কিচ্ছু নয়, আর কিচ্ছু নয়। এবারে আমরা দেখব এই মূল্যায়ন সম্পর্কে সিসিই তো বলেছে, কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশনও বলেছে যে মূল্যায়ন হচ্ছে সার্বিক, সার্বিকভাবে মূল্যায়ন করতে হবে। তার দৈহিক দিক, তার মানসিক দিক, তার সামাজিক দিক, তার নৈতিক দিক, তার আদার্স পারফরমেন্স, তার সৃষ্টিশীলতা, সামগ্রিকভাবে তাকে মূল্যায়ন করতে হবে। কে বলেছে? কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন। এর বাইরেও মুদালিয়ার কমিশন কি বলেছে? মূল্যায়ন শুধুমাত্র বিষয় ভিত্তিক কেন্দ্রিক পারদর্শিতায় সীমাবদ্ধ নয়। ওই শুধু আমি পড়লাম আর ঝুড়ি ঝুড়ি নাম্বার তুললাম, ওটা কিন্তু মূল্যায়ন নয়। পাঠ্য বহির্ভূত, পাঠ্য বহির্ভূত এই টার্মের সঙ্গে আমরা পরিচিত আছি কি? পাঠ্য বহির্ভূত মানে বইয়ের বাইরে যে জ্ঞান, বই পুঁথিগত বিদ্যার বাইরে যে জ্ঞান, সেটা সেই দিক থেকে যেমন মনোভাব, মনোভাব কিন্তু বাবা দেখে হয়, শিখে হয়। ওই বই পড়ে মনোভাব তৈরি হওয়া ভীষণ মুশকিল, মানে সেটা ভীষণ ডিপলি যেতে হয়। তার আগ্রহ, আদর্শ চিন্তা রূপ, স্বাস্থ্য কাজের অভ্যাস, সামাজিক অভিযোজন কিন্তু এই ক্ষমতায় অন্তর্ভুক্ত। সেটা কি মুদালিয়ার কমিশন বলেছে? মূল্যায়ন করতে এই সমস্ত দিককে। কমিশনের এই মত অনুযায়ী বলা যায় শিক্ষার এই বহুমুখী উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে মূল্যায়নের সংজ্ঞার মধ্যে আরো ব্যাপকতা এসেছে, মানে এটা একটা ব্যাপক বিস্তৃত। আবার বেঞ্জামিন ব্লুম কি বলেছে? বেঞ্জামিন ব্লুম এই নামটাও ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ ব্লুমের একটা তত্ত্ব আমাদের রয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার লক্ষ্য, শিখন, অভিজ্ঞতা ও মূল্যায়ন পদ্ধতির মধ্যে পারস্পরিক সম্পর্কটিকে একটা ত্রিভুজের মাধ্যমে ব্যাখ্যা করেছে। এই ত্রিভুজটি তিনি নামকরণ করেন মূল্যায়ন ত্রিভুজ। তোমাদের জানা আছে মূল্যায়ন যে ত্রিভুজ, মানে একটা ত্রিভুজের আকার দেওয়া হয়েছে, এই ত্রিভুজে কি কি রয়েছে একটু বলো তোমরা। একটু যদি ফিডব্যাক দাও তাহলে তো আমার ভালো লাগে, কারণ জানবো তাহলে তোমরাও সক্রিয়তার সঙ্গে ক্লাস করছো, তাহলে আমি আরো কি বলবো, আমাকে আরো রিইনফোর্সমেন্ট করছো তোমরা। বলো এই মূল্যায়ন যে ত্রিভুজ আর কি আমরা জানি, এই ত্রিভুজে মানে কি কি রয়েছে। পরবর্তীকালে অবশ্য চতুর্ভুজ হয়েছে, কিন্তু এই মূল্যায়ন ত্রিভুজ কি কি বলো, কি কি রয়েছে বলতে পারবে? শিক্ষক, শিক্ষার্থী এবং পাঠ্যক্রম। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা দেখে নেব আমাদের পরে কি রয়েছে। এবারে গ্রুনল্যান্ড। গ্রুনল্যান্ড আধুনিক শিক্ষা ক্ষেত্রে ব্লুমের তৈরি এই মূল্যায়ন ত্রিভুজটিকে আরো একটা মাত্রা সংযোজন করে। তিনি যে নতুন মাত্রাটিকে যুক্ত করেন সেটা হচ্ছে মূল্যায়ন, বিচার করা, অর্থাৎ চতুর্মাত্রিক গ্রুনল্যান্ড। সেই জন্য ত্রিমাত্রিক ছিল, আবার গ্রুনল্যান্ড সেটাকে চতুর্মাত্রিক হিসাবে উল্লেখ করেছে। ওকে, তো এইটুকু নিয়ে আশা করি কারোর কোনো সমস্যা নেই। কাউকে যদি এখন বলা হয় যে মূল্যায়ন বলতে তোমরা কি বোঝো বা কি বুঝেছো, কারোর কোনো সমস্যা আশা করি হবে না। প্রত্যেকেই বলতে পারবে, কম বেশি প্রত্যেকেই বলতে পারবে। আচ্ছা, এবারে আমরা ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিকে যাব, যেটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন বা গঠনকালীন মূল্যায়ন, ফরমেটিভ অ্যাসেসমেন্ট। আর আরেকটা হচ্ছে চূড়ান্ত মূল্যায়ন বা সামষ্টিক মূল্যায়ন বা সামেটিভ অ্যাসেসমেন্ট, বা এটা ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশন ঠিক আছে, অ্যাসেসমেন্টও বলা যেতে পারে, ইভ্যালুয়েশন।
আচ্ছা, এই ফর্মেটিভ ইভ্যালুয়েশন কি কেউ বলো তো? ফর্মেটিভ ইভ্যালুয়েশন কি? ফর্মেটিভ ইভ্যালুয়েশন কি এবং এটা আমরা কখন প্রয়োগ করি? একটু কেউ বলো, ফর্মেটিভ ইভ্যালুয়েশন কি, এটা আমরা কখন প্রয়োগ করি? আমি আবারও বলছি, তোমরা মানে ফর্মেটিভ এবং সামেটিভ সম্পর্কে তোমাদের কি একটু কনসেপ্ট রয়েছে না? আমি ডিটেলস আলোচনা করব, তার মধ্যেও তোমাদের যদি কারোর জানা থাকে তোমরা একটু কমেন্ট সেকশনে বলো যে এই সামেটিভ আর ফর্মেটিভের ডিফারেন্সিয়েশনটা কি রয়েছে, এই দুটো আলাদা কেন, বা শিক্ষা ক্ষেত্রে এই এটা কখন ব্যবহার করা হয়? এই ধারাবাহিক বা গঠনকালীন মূল্যায়ন এটা কি জানো? যেটা কন্টিনিউয়াসলি চলছে। একটা জিনিস কি খেয়াল করেছো তোমরা আজকে ক্লাস করার সময় বা গতকাল ক্লাস করার সময় আমি এক একটা করে মানে শেষ করছি, এক একটা হয়তো বাক্য শেষ করছি আর তোমাদের একটা করে আমি প্রশ্ন জিজ্ঞাসা করছি, করছি কিনা? করছি তো? আচ্ছা, তো এটাকেই আমি বলতে পারি গঠনকালীন মূল্যায়ন বা ধারাবাহিক মূল্যায়ন, যেটা আমি করছি। আরো রয়েছে, বলছি কেন। কারণ শিক্ষক যখন শিক্ষার্থীদের পাঠ দান করার সময় কিছু জিজ্ঞাসা করেন। কেন জিজ্ঞাসা করছেন? তোমরা প্রত্যেকেই জানো, শিক্ষার্থী বিষয় সম্পর্কে জ্ঞান গঠন করতে পেরেছে কিনা, শিক্ষার্থী বিষয় সম্পর্কে এক কথায় বুঝেছে কিনা। হ্যাঁ, বুঝলে ঠিক আছে, না বুঝলে শিক্ষক কি করবেন, জায়গাটা আরেকবার রিপিট করবেন বা বিষয়টা শিক্ষার্থীদের সামনে সহজভাবে উপস্থাপন করবেন। এই ব্যাপারগুলোই হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন বা গঠনকালীন মূল্যায়ন। যখন শিক্ষক মহাশয় শিক্ষাদান করার সময় পাঠদান চলাকালীন, ভালো করে বোঝো, পাঠদান চলাকালীন শিক্ষার্থীদের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করে এবং শিক্ষার্থীরা সক্রিয়তার সঙ্গে উত্তর দান করে, তখনই সেটা হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন বা গঠনকালীন মূল্যায়ন বা ফর্মেটিভ ইভ্যালুয়েশন। ওকে, আর চূড়ান্ত মূল্যায়ন বা সামষ্টিক মূল্যায়ন বা সামেটিভ ইভ্যালুয়েশন কি? এই দেখো, সমষ্টিক বা সামেটিভ বা চূড়ান্ত, এটা হচ্ছে ধরো আজকের পাঠটা শেষ হয়ে গেল, আজকে আমরা কিছু মূল্যায়ন সম্পর্কে জানলাম, তো জানার পর বললাম চলো তোমরা কতটা বুঝেছো সেটা একটু দেখা যাক। তোমরা পরের সপ্তাহে একটা ছোট্ট মক টেস্ট দাও আমার কাছে, হয়তো 20টা 30টা প্রশ্ন রাখবো, তোমরা সেই প্রশ্নগুলো অ্যাটেন্ড করবে এবং দেখবে কে কতটা পারছো, সেটার উপর ভিত্তি করে নিজেদের অবস্থানটা যাচাই করতে পারবে। হ্যাঁ, আমার এই প্রিপারেশন রয়েছে, আমার আর একটু প্রিপারেশন দরকার, বা আমার এই জায়গাতে দুর্বলতা রয়েছে, নিজেকে আরো তৈরি করা দরকার। এই জন্যই তো এক্সাম মানে মক টেস্ট গুলো হয়। তো তো এই চূড়ান্ত মূল্যায়ন বা সামষ্টিক মূল্যায়ন ওই হাফ ইয়ারলি অ্যানুয়ালি পরীক্ষা হতো না আমাদের সময়, হাফ ইয়ারলি পরীক্ষা, অ্যানুয়ালি পরীক্ষা, বা এখন বিভিন্ন রকম বোর্ড পরীক্ষা হচ্ছে, মাধ্যমিক হচ্ছে, এইচএস হচ্ছে, তারপরে কলেজের যে এক্সাম গুলো হচ্ছে বছরে, সেই সমস্ত কিছু যেটা একটা নির্দিষ্ট কোর্সের পর বা একটা বছরের পর পরীক্ষা নেওয়া হয়, সে মূল্যায়ন করা হয়, সেটাই হচ্ছে সামষ্টিক মূল্যায়ন বা চূড়ান্ত মূল্যায়ন। তো এবারে এইটুকু শুধু বলো যে তোমরা একটু ক্লিয়ার, ফর্মেটিভ এবং সামেটিভ ইভ্যালুয়েশন নিয়ে কি একটু ক্লিয়ার হয়েছে? একটু কি ক্লিয়ার হয়েছে যে ফর্মেটিভ আর সামেটিভটা কি, অ্যাকচুয়াল কি? আচ্ছা, এবারে এই ফর্মেটিভ ইভ্যালুয়েশনে পাঠদান চলাকালীন আমি জিজ্ঞাসা করছি, তোমরা উত্তর দিচ্ছ, আমি বুঝলাম, আমার শিক্ষার্থীরা একবারে ডান, সবাই বুঝে গেছে, দারুণ ব্যাপার,
কিন্তু যখন দেখবো আমি কোনো ফিডব্যাক পাচ্ছি না, তখন ধরে নেওয়া যেতে পারে হয় শিক্ষার্থীরা বিষয়টা ক্লিয়ার করতে পারছে না, বা আমার উপস্থাপন বিষয়টা ঠিকঠাক ভাবে হচ্ছে না। তখন পেডাগজি বলছে একজন শিক্ষক হিসেবে আমার কি করা উচিত। তোমরা যখন ফিডব্যাক দিচ্ছ বা বিষয়টা আমি ঠিকভাবে হয়তো বোঝাতে পারছি না, তখন আমার কি করা উচিত। পরিষ্কারভাবে পেডাগজি উল্লেখ করেছে আমার টিচিং স্টাইলটাই চেঞ্জ করে দেওয়া উচিত, যাতে শিক্ষার্থীদের কাছে বিষয়টা আরো সহজভাবে উপস্থাপন করা যায়। শিক্ষার্থীরা যাতে বিষয়টা আরো সহজভাবে বোঝে, আমি আমার টিচিং প্রসেসটা চেঞ্জ করব। ক্লিয়ার? তো এই হলো গড়ের ওপরে সামষ্টিক মূল্যায়ন, গঠনকালীন মূল্যায়ন। আরেকটু ডিটেলস আমরা দেখব। ধারাবাহিক। আচ্ছা, ধারাবাহিক কেন বলতো? এটা ধারাবাহিক কেন বা গঠনকালীন মূল্যায়ন ধারাবাহিক কেন? এটা কারণ এটা কিন্তু কন্টিনিউ চলে। এটা এমন না যে স্টপ হলো আবার শুরু হলো, স্টপ হলো আবার শুরু, এমন নয়। এই যে গঠনকালীন বা ফরমেটিভ ইভ্যালুয়েশন, এটা কন্টিনিউ চলে, ক্লাস শুরু থেকে শেষ। বা ইউনিট টেস্ট, বিভিন্ন রকম স্কুলে এখন ইউনিট টেস্ট হচ্ছে না, ইউনিট টেস্ট, এটাকে তুমি কি বলবে, ফরমেটিভ না সামেটিভ? চোখ বন্ধ করে এটা ফরমেটিভ, ঠিক আছে? কারণ এখানে শিক্ষার্থীদের জ্ঞান এবং দক্ষতা যাচাই করা হয়, বা সব থেকে বড় কথা শিক্ষার্থীরা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পেরেছে কিনা, বাস। তো এটা কন্টিনিউ চলে। পাঠ চলাকালীন আরো ক্লিয়ার হবে বিষয়টা। দেখো, পাঠ চলাকালীন শিক্ষার্থীর অগ্রগতি যাচাই করে, শিক্ষার্থী কতটা অগ্রগতি হয়েছে কিসের ওপরে, পঠনীয় বিষয়ের ওপরে বা জ্ঞান, যে বিষয়ে আমি জ্ঞান দান করছি, কবে প্রয়োজনীয় নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য যে মূল্যায়ন, তাই ধারাবাহিক মূল্যায়ন। পাঠ চলাকালীন শ্রেণীকক্ষে মূল্যায়ন কিন্তু হয়ে থাকে, যখন পাঠ চলছে তখন এই মূল্যায়নটা করা হয়। এবং চূড়ান্ত মূল্যায়নের পূর্ব পর্যন্ত, চূড়ান্ত মূল্যায়ন মানে ওই বছর শেষে একটা পরীক্ষা হওয়া পর্যন্ত। বছর শেষে কি পরীক্ষা? ওই যে দেখলাম না, হয়তো ফাইনাল পরীক্ষা, বা ধরো কোনো একটা কোর্স করছি আমি, সেটা আইটিআই হতে পারে, সেটা কম্পিউটারের কোনো কোর্স হতে পারে, যে কোনো কিছু। এবার বছর শেষে বা একটা নির্দিষ্ট সেশন শেষে যখন এক্সামটা হচ্ছে, তখনই কিন্তু সেটা সামেটিভ। তো এই চূড়ান্ত মূল্যায়ন পূর্ব পর্যন্ত ধারাবাহিক এই মূল্যায়ন চলতে থাকে। বিভিন্ন রকম ইউনিট টেস্ট, বিভিন্ন রকম মক টেস্ট, সব হচ্ছে ফরমেটিভ। তো এই মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর সবলতা ও দুর্বলতা চিহ্নিত করে, একটু দেখো এই জায়গাটা, এই যে এত প্রশ্ন করছি তোমাদের, হয়তো বিরক্ত অনুভব করলেও করতে পারে আমার শিক্ষার্থীগণ, কিন্তু তোমরা যদি সক্রিয়তার সঙ্গে বলো হ্যাঁ এটা জানি, বা এটা জানি না, বা এটা আবার রিপিট করো, তাহলে কি হয়, আমারও বুঝতে সুবিধা, আমার শিক্ষার্থীদের পূর্ব অভিজ্ঞতা, পূর্ব জ্ঞান, বিষয় সম্পর্কে জ্ঞান, শিক্ষার্থীর সবলতা, শিক্ষার্থীর দুর্বলতা, সমস্তটা কিন্তু আমার কাছে ক্লিয়ার হবে। আর আমি যদি তোমাদেরকে বুঝতেই না পারি, তাহলে আমার উপস্থাপনও তো ঠিকঠাক হবে না। বোঝা গেল? আমাদের মধ্যে বোঝাপড়াটাই তো ঠিকঠাক হবে না। তো সেই শিক্ষার্থীর সবলতা দুর্বলতা চিহ্নিত করে ফিডব্যাক প্রদানের মাধ্যমে তাদের চূড়ান্ত মূল্যায়নের জন্য উপযুক্ত করে গঠন করা হয়। আজকে আমি এত কিছু তোমাদের প্রশ্ন করছি, একটু বলো না এটার উত্তর কি হবে, বা তোমরা একটু জানলে বলো না কমেন্ট সেকশনে, রিকোয়েস্ট করছি। এটার উদ্দেশ্য এটাই যে আজকের এই ছোট একটা সেশন, আবার আজকের এই মূল্যায়নের ক্লাস তোমাদের চূড়ান্ত একটা পরীক্ষার জন্য তৈরি করা হচ্ছে, তাই না? এটা তো এমন না ছেলে খেলা, আজকে ক্লাস করলাম ঠিক আছে চলো কালকে বাই বাই, ছেলে খেলা তো নয়। যারা সিরিয়াস রয়েছে, আজকের এই ছোট ক্লাসটা তোমাকে চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুত করবে। এটাই হচ্ছে বিষয়। এই মূল্যায়নের উদ্দেশ্য ভবিষ্যৎ শিক্ষণকে আরো কার্যকারী করা। যেটা বললাম আমি, এই ধরনের মূল্যায়নে শিক্ষণের জন্য মূল্যায়ন বা অ্যাসেসমেন্ট অফ লার্নিং কিন্তু বলা হয়।
এই মূল্যায়ন শ্রেণীকক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত আনুষ্ঠানিক বা অআনুষ্ঠানিক হতে পারে। মানে হতে পারে আমি বললাম তোমরা রেডি হয়ে এসো, পরের সপ্তাহে মূল্যায়ন থেকে একটা এমসিকিউ আমি মানে এমসিকিউ এর ক্লাস একটা হবে, ছোটখাটো একটা মক হবে। ক্লিয়ার? ব্যাপারটা এমনও হতে পারে। আবার হয়তো তোমরা ক্লাসে জয়েন করলে, আমি বললাম চলো দেখি তো কে কতটা পড়েছো, একটা ছোট্ট মক নিয়ে নি, আমি কিছু মানে এমসিকিউ দিয়ে তোমাদের দুর্বলতা সবলতা, তোমাদের জ্ঞান গঠন, তোমাদের অবস্থান যাচাইকরণ সমস্ত কিছু বোঝার জন্য একটা মক টেস্ট নিলাম। তো এটা দু রকমই হতে পারে। এবং এটা কতদিন চলে? চূড়ান্ত মানে পরীক্ষা হওয়ার আগে পর্যন্ত, মানে এটা চলবে। সেই জন্য এটা হচ্ছে ধারাবাহিক বা ফরমেটিভ ইভ্যালুয়েশন। এইটুকু নিয়ে কারোর কোনো সমস্যা আছে? মনে হচ্ছে ভীষণ কঠিন লাগছে, বুঝতে পারছি না, এইটুকু নিয়ে কারোর কোনো সমস্যা আছে কি? বলো, একটু খাতা খোলো আমার কাছে। আজকে যেগুলো আমরা আলোচনা করছি এটা কিন্তু সমস্ত এক্সামের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। বোঝা গেল? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, প্রবলেম নেই। আচ্ছা, তো চলো আমরা আবার একটু তাহলে বিষয়ে যাই। আচ্ছা আচ্ছা, তো আমি এই জন্য বলছি যে ঠিক আছে বুঝতে পারছি। এবার যদি বলো বাবা কিছু বুঝতে পারছি না ম্যাডাম, আরো ডিটেলসে বলুন, আরো ক্লিয়ারলি বলুন, সেভাবেই উপস্থাপন করবো সেই জন্য। আচ্ছা, এবারে চূড়ান্ত মূল্যায়ন বা সামেটিভ ইভ্যালুয়েশন। এতক্ষণ আমরা দেখলাম এই যে ছোট ছোট ইউনিট টেস্ট, বিভিন্ন রকম মক টেস্ট বা ক্লাস চলাকালীন শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের জ্ঞান গঠন, শিক্ষার্থীরা বিষয় সম্পর্কে বুঝেছে কিনা প্রশ্ন করে জানছে, এটা হচ্ছে ফরমেটিভ ধারাবাহিক বা গঠনগত মূল্যায়ন। কিন্তু চূড়ান্ত একবার ফাইনাল পরীক্ষা, ওটাকে তো অ্যাভয়েড করা যাবে না। এই ফাইনাল পরীক্ষা বা সামষ্টিক মূল্যায়ন বা চূড়ান্ত মূল্যায়নের জন্য তৈরি করছে কে? ফরমেটিভ ইভ্যালুয়েশন, তাই তো? তো এই নির্দিষ্ট সময় বা পর্যায় সমাপ্তিতে, কি বললাম, বছরের একটা নির্দিষ্ট সময়ে যে কোনো ভোকেশনাল কোর্স হোক, কলেজ পরীক্ষা হোক, বোর্ড পরীক্ষা হোক, যে কোনো এক্সাম হোক, নির্দিষ্ট সময় বা পর্যায় সমাপ্তিতে শিক্ষার্থীর অগ্রগতি যাচাই করা হলো চূড়ান্ত মূল্যায়ন বা সামষ্টিক মূল্যায়ন। আমরা ফাইনাল পরীক্ষা দিয়েছি না, তো সেই ফাইনাল পরীক্ষাটাই আমি বলতে পারি এই সামেটিভ ইভ্যালুয়েশন। এবং কি হচ্ছে, এই মূল্যায়নের দ্বারা শিক্ষার্থীদের পাস বা ফেল নির্ধারণ করা কিন্তু হয়ে থাকে। আচ্ছা, একটা জিনিস বোঝো, রিকোয়েস্ট, ফরমেটিভ ইভ্যালুয়েশনে শিক্ষার্থীদের দুর্বলতা আর কি সবলতা, মানে সে কোথায় ভালো বা কোথায় দুর্বলতা আমরা যাচাই করেছি। সেখানে কিন্তু কোনো গ্রেড দিইনি, কোনো নাম্বার বা সেভাবে কিছু দিইনি, কোনো পাস ফেল ছিল না। আচ্ছা আচ্ছা, তোমার এই জায়গায় দুর্বলতা, ঠিক আছে, আমি এভাবে উপস্থাপন করছি। আচ্ছা, তুমি এই জায়গাটা খুব ভালো পারছো, তোমার আরো এগিয়ে যাও, তাই তো? এই জায়গাগুলো কিন্তু কারেকশন হয়। কিন্তু চূড়ান্ত মূল্যায়নে ভুলটা কারেকশনের কোনো জায়গা থাকে না। একবার যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ফাইনাল পরীক্ষা, কোনো ফাইনাল পরীক্ষা খারাপ হয়, সেটা কি চাইলে আর ঠিক হবে? হবে না, মাথা ঠুকলেও হবে না, একদম হবে না। বা তুমি হয়তো কোনো কোর্স করেছো বা কোনো মানে বছর শেষে কোনো একটা এক্সাম দিচ্ছ, সেক্ষেত্রে কোনো ক্রমে যদি রেজাল্টটা খারাপ হয়, কিচ্ছু হবে না, ওটা আমি আর ঠিক করতে পারবো না, আমাদের কারোর ক্ষমতা নেই সেটা ঠিক করার। এটাই হচ্ছে সামষ্টিক মূল্যায়ন, সামেটিভ ইভ্যালুয়েশন। কিন্তু কিন্তু ফরমেটিভ ইভ্যালুয়েশন বা গঠনগত মূল্যায়নে আমি কিন্তু আমার ভুলটা ঠিক করার সুযোগ পাবো। কারণ কি, শিক্ষক কিন্তু আমার গাইডার হিসেবে রয়েছে। আমার দুর্বলতা বুঝে তিনি আমাকে গাইড করছে, আমার সবলতা বুঝেও তিনি আমাকে গাইড করছে। বোঝা গেল? আমার
কি বলবো, আমার মানে মানে আমার ভালো মন্দ সমস্তটাই শিক্ষক মহাশয় কারেকশন করার জায়গা রয়েছে, কিন্তু সামষ্টিক মূল্যায়নে কিন্তু সেটা নেই। ভুল মানে ভুল, আর ওটা ঠিক হবে না। নাম্বার খারাপ হলো মানে হলো, আর ঠিক আর ঠিক হবে না, ওটা কারেকশন হবে না। তো এরকম ব্যাপারই হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। এই মূল্যায়নের দ্বারা শিক্ষার্থীদের পাস বা ফেল নির্ধারণ করা হয়ে থাকে। আচ্ছা, তুমি পাস করেছো, তুমি ফেল করেছো, তুমি এত পার্সেন্ট পেয়েছো, সমস্তটাই নির্ধারণ হয় কিন্তু সামষ্টিক মূল্যায়নে। এবং তাদের সাফল্যের তুলনামূলক অবস্থা নির্ণয় করে মেট বা সার্টিফিকেট প্রদান করা হয়, হয় না? সার্টিফিকেট প্রদান করা হয় সামষ্টিক মূল্যায়নে আমার নাম্বারের ভিত্তিতে। সেটা এই মূল্যায়ন শেষে শিক্ষার্থীদের ভুল ত্রুটি সংশোধন করে শিখন সহায়তা দেওয়ার কোনো সুযোগ থাকে না। আমার একটা ফাইনাল এক্সাম খারাপ হয়ে গেল, আমি কি হাত জোর করে কান্নাকাটি করে আর আমি ঠিক করতে পারবো না? সংশোধনের কোনো জায়গা নেই, যেটা কিন্তু প্লাস পয়েন্ট ফর্মেটিভে রয়েছে। এটা যদি ডিফারেন্সিয়েশনটা আমরা দেখি, ফর্মেটিভে আমাদের ভুল ত্রুটিগুলো আমরা সংশোধন করতে পারি, যেটা সামষ্টিক মূল্যায়নে পারি না। তাই এই মূল্যায়নকে শিখনের মূল্যায়ন কিন্তু বলা হয়। বোঝা গেল? শিখনের মূল্যায়ন বলা হয়, আর ফর্মেটিভটা শিখনের জন্য মূল্যায়ন বলা হয়, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কথাগুলোই ইম্পর্টেন্ট। এই যে শিখনের মূল্যায়ন বললাম না, এটা ফর্মেটিভ, এই সামেটিভ। আর যেটা আমি বলছি শিখনের জন্য মূল্যায়ন। শিখনের জন্য কেন মূল্যায়ন? কারণ আমরা শেখার জন্য আমাদের মূল্যায়ন হচ্ছে। আমি যাতে শিখি, আমি যাতে জ্ঞান গঠন করি, আমার যাতে জ্ঞান হয় বিষয় সম্পর্কে, তাই জন্য আমাকে টিচাররা মূল্যায়ন করছে এবং আমার দুর্বলতাগুলো কারেকশন করছে, সুযোগ রয়েছে। সেই জন্য শিখনের জন্য মূল্যায়ন হচ্ছে ফর্মেটিভ। আর সামেটিভ কি? শিখনের মূল্যায়ন। শিখন হয়ে গেল, মূল্যায়ন হয়ে গেল, আমি শিখেছি, আমার মূল্যায়ন হয়ে গেল, আর আমার ভুল ত্রুটি সংশোধনের কোনো জায়গা নেই। ওকে, আচ্ছা। এবারে আচ্ছা, পার্থক্যটা তোমরা একটু সকলে একটু অংশগ্রহণ করো। এই ফর্মেটিভ আর সামেটিভ, হ্যাঁ, গঠনগত মূল্যায়ন আর হচ্ছে সমষ্টিগত মূল্যায়নের পার্থক্য কি কি হতে পারে? কি কি আমরা পার্থক্য করতে পারি? আমরা তো একটু জ্ঞান গঠন করলাম, তো একটু বলো আমাকে তোমরা, একটা দুটো পয়েন্ট যার যেটা মনে হচ্ছে একটু বলো, কষ্ট করে বলো। খুব কষ্ট হবে আমি জানি, কিন্তু একটু পার্টিসিপেট করো, নইলে তো আমাদের লেকচার মেথডে পড়ানো হয়ে যাবে। আর লেকচার মেথড কিন্তু একবারই কার্যকারী নয়, লেকচার মেথডে একদম কার্যকারী নয়। একটু আলোচনামূলক, তার থেকে ডিসকাশন মেথডটা অনেক ভালো লেকচার মেথডের থেকে। তা আমি চাইছি সেটাই, আমাদের ডিসকাশন মেথডেই টিচিং প্রসেসটা কন্টিনিউ হোক। তো তোমরা পার্টিসিপেট না করলে তো সেটা হবে না। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। মনিকা বলছে এসএলএসটি সিলেবাস, নেট সেট সিলেবাস ফলো। হ্যাঁ, অসুবিধা নেই, করো এইগুলো। হ্যাঁ হ্যাঁ, আসে এই টপিক গুলো সবটাই নেট সেটের জন্য আসে। আর একটু পরে যেটা আলোচনা করব, মূল্যায়নের মধ্যেই রয়েছে, মূল্যায়ন রয়েছে। মূল্যায়ন তোমরা যে যে এক্সামের কথাগুলো এখানে উল্লেখ করেছো, প্রত্যেকটা এক্সামের জন্য মূল্যায়ন গুরুত্বপূর্ণ। মানে মূল্যায়নকে বাদ দিয়ে স্কুল সার্ভিসের কোনো এক্সাম হতে পারে না, এক কথায় লিখে নাও, হতে পারে না। ওকে, আচ্ছা। ডিউরিং দ্য ক্লাস, এন্ড অফ দ্য কোর্স, খুব ভালো। সুমন একটা সুন্দর পয়েন্ট বলেছে, দারুণ। তা আমি আমার মতো একটু বলি, তোমরা তোমাদের মতো বলতে থাকো, সময় তো বয়ে যাবে। তো এখানে ফর্মেটিভ লিখলাম, ফর্মেটিভ, সামেটিভ, ওকে। তো চলো সোজা সোজা একটা দুটো পয়েন্ট জাস্ট আমরা বলবো। এই ফর্মেটিভে একটু মন দিয়ে শোনো, হ্যাঁ, একটু একটু মনোযোগ আমি চেয়ে নিচ্ছি। ফর্মেটিভে শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন করা হয়।
শুধু আমি মেন কথাগুলো লিখছি। শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন করা হয়, শিক্ষার্থী কতটা এগোলো এই ব্যাপারগুলো। আর কি হয়, শিক্ষার্থীকে তাৎক্ষণিক ফিডব্যাক কিন্তু দেওয়া হয়, তাৎক্ষণিক ফিডব্যাক কিন্তু দেওয়া হয়, তাৎক্ষণিক মানে খুব একটা সময় নেওয়া হয় না। বাহ, দারুণ বলেছো, বাহ বাহ, সাবাস। এই বিষয়গুলো তাৎক্ষণিক হয়, কারণ এটা তো কন্টিনিউয়াসলি চলে। আর এটা কি, এটা হচ্ছে চূড়ান্ত ফলাফল, চূড়ান্ত ফলাফল, এটার চূড়ান্ত ফলাফল। আর এটা তাৎক্ষণিক নয়, মানে এটা একটু সময় লাগে আর কি। আর এটা পাঠদান চলাকালীন, যেটা আমি একটু একটু পড়াচ্ছি আর একটু একটু তোমাদের কাছে আমার জিজ্ঞাসা বিষয় রয়েছে, এটা সেই জন্য আর কি পাঠদান চলাকালীন এটা চলবে, কন্টিনিউয়াস পাঠদান চলাকালীন এবং নিয়মিত ভাবে এটা চলবে, এটাই ফরমেটিভ। আর এটা কি বলতো, মানে এটা হচ্ছে মানে একটা নির্দিষ্ট টাইমে বা নির্দিষ্ট সময়ে প্রাপ্ত জ্ঞান অর্জনের পর এই পরীক্ষাটা নেওয়া হয়। সে বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করবে, মানে ফরমেটিভ তাকে তৈরি করে দেবে, তারপর একটা নির্দিষ্ট সময় গিয়ে সামেটিভে তার ফলাফলটা প্রকাশ পাবে এবং প্রাপ্ত জ্ঞান অর্জনের পর সেটা পর্যালোচনা করা হবে। এটা আর কি ফরমেটিভে একটু মন দিয়ে দেখো, শিক্ষার উন্নতির জন্য এবং শিক্ষার্থী ও শিক্ষক কিন্তু উভয়ই এই ফরমেটিভ ইভ্যালুয়েশন সহায়তা করে শিক্ষার উন্নতির জন্য। আজকে আমি যদি তোমাদের ঠিকভাবে না বুঝি, ভালো করে বোঝো, তোমরা যদি আমাকে না বলো, আমি যদি না বুঝি, তাহলে আমি আমার মতো করে হয়তো পড়িয়ে যাব, তাই না? তো এই যে ফরমেটিভ, এই যে একটা আদান প্রদান, শ্রেণীকক্ষেই যে আদান প্রদান হচ্ছে, শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে কথোপকথন হচ্ছে, শিক্ষার্থীরা বুঝেছে কিনা যাচাইকরণ হচ্ছে, এর ফলে কিন্তু শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই মানে লাভবান হচ্ছে, উভয়ই সহায়তা পাচ্ছে। শিক্ষা, এটা কিন্তু শিক্ষার উন্নতির জন্য বা শিক্ষার্থীদের জ্ঞান দানের জন্য। কিন্তু এখানে মানে শিক্ষার্থীর অর্জন মূল্যায়নের মাধ্যমে গ্রেড নির্ণয় করা হয়। এখানে শুধু জ্ঞান প্রদানের জন্য শিক্ষক শিক্ষার্থী উভয়ই সহায়তা পায়, আর এখানে শুধু গ্রেডটা দেওয়া হয়। আচ্ছা, তুমি এই গ্রেড ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এই টাইপের সমষ্টিগত মূল্যায়নে। আর এর এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে কুইজ হতে পারে, এমসিকিউ এর ভাবে অনেক সময় কুইজ হতে পারে, ক্লাস পরীক্ষার প্রশ্নোত্তর হতে পারে, ক্লাসে এই যে আমি মক নেব, ঠিক আছে, এই টাইপের হতে পারে, বিভিন্ন রকম মানে ইউনিট টেস্ট টাইপের এক্সাম গুলো হতে পারে। আর এখানে বিভিন্ন বোর্ড পরীক্ষা, তারপরে হচ্ছে সেমিস্টার মানে বেসে যে মানে ফাইনাল যে এক্সাম গুলো বছরের শেষে বা কোনো কোর্সের শেষে, এই টাইপের এক্সাম গুলো হয়ে যাবে সামেটিভে। তো এইটুকু বুঝলে যথেষ্ট। আর এই আমাদের কনসেপচুয়াল জ্ঞানটা তো রয়েছে। এমসিকিউ, এমসিকিউ কি আমি তো তোমাদের কখনো 20টা এমসিকিউ করি বলবো এর মধ্যে কমন পাবে, সেই ক্ষমতা আমার নেই, পরিষ্কার শুনে রাখো, আমার সেই ক্ষমতা নেই। আমি কি করতে পারি, কনসেপচুয়াল জ্ঞানটা দিতে পারি ক্লাসে, যার ফলে তোমরা যে এমসিকিউ দেখো না কেন এবং যে এক্সামই দাও না কেন তোমরা কমন পাবে, কারণ তোমার কনসেপ্ট রয়েছে। আর এখন কিন্তু যে প্রশ্নগুলো আসে নরমালি ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল। তা এই যেভাবে আমরা জ্ঞান গঠন করছি, এখান থেকে বলতো এইটুকুর মধ্যে কোনো প্রশ্ন এলে ছেড়ে আসবে কেউ মন দিয়ে ক্লাস করলে? কেউ ছেড়ে আসবে না। আচ্ছা, তো হলো, এইবারে আর কি মূল্যায়ন রয়েছে, ভীষণ গুরুত্বপূর্ণ এই মূল্যায়নটা, ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন। এটা আমি সমস্ত শিক্ষার্থীদের কি বলি জানো, এই ডায়াগনস্টিক ইভ্যালুয়েশনটা সবাইকে বলে থাকে এইভাবে মনে রাখো, মনে রাখার জন্য বলছি। এই ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, ধরো ডায়াগনস্টিক সেন্টার আমরা নাম শুনেছি, তা আমার যদি কোনো রোগ হয়, ভালো করে বোঝো, আমার যদি পেট ব্যথা হয়, কোনো সমস্যা হয়, মাথা ব্যথা হয়, যাই হোক, বা আমার কোনো সমস্যা, তাহলে ডাক্তার কি করে, বিভিন্ন রকম টেস্ট লিখে দেন, তাই না? টেস্ট লিখে দেন, পরীক্ষা লিখে দেন। তো আমরা কি করি, এই রোগ নির্ণয়ে যাই, ডায়াগনস্টিক সেন্টারে যাই, সেখানে মল মূত্র থুথু পরীক্ষা হয় এবং তার ভিত্তিতে বিচার করা হয় যে আমার কোন রোগ হয়েছে।
এবং ডাক্তার সেই রোগটা ধরে আমাকে ওষুধ প্রেসক্রাইব করেন যে আপনার এই প্রবলেমটা হয়েছে, আপনি এই ওষুধ খান, আপনি প্রপারলি সুস্থ হয়ে যাবেন, তাই তো? তাই হয়। কিন্তু এখানে শিক্ষা ক্ষেত্রে এই ডায়াগনস্টিকটা কি? দেখো, আমার রোগ হলো, আমার রক্ত পরীক্ষা মলমূত্র পরীক্ষা হলো, ডাক্তার রোগ ধরলো, ঠিক হয়ে গেলাম। এবার রোগটা তো ধরতে হবে, রোগ না ধরলে তো আমি সুস্থ হব না, বোঝা গেল? তা এখানে রোগ হচ্ছে আমাদের শিক্ষা ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে রোগ হচ্ছে শিক্ষার্থীর দুর্বলতা। আমার ক্লাস শিক্ষার্থীদের ভালো লাগছে না, পরিষ্কার হিসাব। কেন ভালো লাগছে না? নিশ্চয়ই আমার কোনো ফল্ট রয়েছে, সেটাই আমি ধরবো প্রথম কথা। যদি 100 জনের মধ্যে 80 জনের ভালো লাগে, 20 জনের ভালো না লাগে, ছেড়ে দাও, আমাকে ভালো নাই লাগতে পারে। কিন্তু যখন 100 জনের মধ্যে 99 জনে বলবে আমাকে ভালো লাগছে না, তার মানে আমার ফল্ট। তো শিক্ষার্থীদের ক্ষেত্রে সেম, যখন শিক্ষার্থীদের মানে কোন শিক্ষার্থী, শিশু বা শিক্ষার্থী, তুমি যাই বলি আমরা, শিক্ষার্থী এটা ব্যক্তিও নিতে পারে, শক্তি বা দুর্বলতা চিহ্নিত করা হয়। যদি আমি শিক্ষার্থীর দুর্বলতাটা ধরতে না পারি, তাহলে আমি তাকে সঠিক গাইডেন্সটা দেব কিভাবে, তাই না? বুঝতে পারছো তো? তো সঠিক দুর্বলতাটাকে আগে তোমাকে চিহ্নিত করতে হবে, তবে না আমি তাকে তার দুর্বলতার জায়গাটাকে নির্দিষ্ট ভাবে আবার গড়ে তুলবো। সেই জন্যই হচ্ছে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, শিক্ষার্থীর দুর্বলতাটাকে চিহ্নিত করা এবং চিহ্নিত দুর্বলতার জায়গাটা বুঝে তাকে সঠিকভাবে, প্রপার ওয়েতে, সঠিক মানে ঠিকভাবে তাকে প্রস্তুত করা। এইটুকু ক্লিয়ার? যেভাবে বলছি আমি, কোনো প্রবলেম কিন্তু হবে না। এবারে দেখো, এবার কি রকম দুর্বলতা হতে পারে? দুর্বলতা বিশেষ চাহিদা বা শিক্ষাগত সমস্যাগুলি নির্ধারণে সাহায্য করে। জাস্ট আমি নর্মাল এক্সাম্পল দিচ্ছি, যে দেখছো তো তোমার ক্লাসে কোনো শিক্ষার্থী বোর্ডের দিকে তাকাচ্ছে না, কোন একজন শিক্ষার্থী বোর্ডের দিকে তাকাচ্ছে না, তার মানে তার আই কন্ট্যাক্টের সমস্যা রয়েছে, সে আই কন্ট্যাক্টটা ঠিকঠাক ভাবে করতে পারছে না, সে কোনোদিনই বোর্ডের দিকে তাকায় না, অন্যদিকে তাকিয়ে থাকে, আই কন্ট্যাক্টের প্রবলেম রয়েছে। আচ্ছা, লার্নিং ডিসঅর্ডার, যেটা ডিসঅর্ডার রয়েছে, আমরা একটু ডিপে গেলে দেখতে পাবো বিভিন্ন শিক্ষার্থীর বিভিন্ন রকম প্রবলেম থাকতে পারে। এগুলো বিশেষ করে ছোট শিশুদের ক্ষেত্রে বেশি হয় আর কি। লার্নিং ডিসঅর্ডারটা 3 বছরের ওপরে গেলেই আমরা ধরতে পারি, যেটা ওই এডিএইচডি আর কি, অ্যাটেনশন ডেফিসিয়েট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার রয়েছে, অটিজম রয়েছে, ডাউন সিনড্রোম রয়েছে, বিভিন্ন রকম প্রবলেম। আচ্ছা, এইগুলো বাদ দিয়েও যদি আমি বলি, কি হতে পারে? কোন শিক্ষার্থীর গণিতে দুর্বলতা, খুব ভালো কথা, হতেই পারে। তাহলে ভীতিটা কোথায়? তার ভীতিটা, সে বারবার দেখছো যে খারাপ রেজাল্ট করছে, এই সাবজেক্টে তার নাম্বারটা কম আসছে, তাহলে হয় শিক্ষক মহাশয় ঠিকভাবে বোঝাচ্ছেন না, বা ওর বিষয়ে দুর্বলতা রয়েছে, সঠিকভাবে জ্ঞান গঠনটা হয়নি। কোনো শিক্ষার্থী তো যোগ বিয়োগই জানে না, আমি তাকে একবারে সরল শেখাতে শুরু করে দিলাম, হবে তো না। আগে তো তার প্রাইমারি লেভেল গুলো জানা দরকার, তার যোগ জানা দরকার, তার বিয়োগ জানা দরকার, তার নামটা জানবে, তবে সে গুণ শিখবে, তবে সে ভাগ শিখবে, তারপরে তাকে সরলীকরণ হবে। বুঝতে পারছো তো? প্রপার ওয়েতে তাকে সঠিকভাবে শেখাতে গেলে তার দুর্বলতাটাকে তো চিহ্নিত করতে হবে। তো এই দুর্বলতা চিহ্নিত করার জন্য ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন। এমসিকিউ যাই দিক তোমরা কভার করে আসবে, আমি জানি, এটাই মেন কথা, আর কিচ্ছু নয়। পাতার পর পাতা পড়ো, এটাই মেন কথা। শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিতকরণের জন্য ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, বাস, আর এর মধ্যে আর কোনো কথা নেই। এবারে আমরা দেখে নেব নর্ম রেফারেন্স ইভ্যালুয়েশন। আচ্ছা, নর্ম কথাটার সঙ্গে, আচ্ছা ইভ্যালুয়েশন বা এটা আমরা নরমালি খুব বেশি পরিচিত টেস্টের ক্ষেত্রে। এই কথাগুলো নিশ্চয়ই তোমরা প্রত্যেকে জানো। ইভ্যালুয়েশন হতে পারে, না হওয়ার কিছু নেই, মূল্যায়ন এক কথায় টেস্ট। টেস্ট হচ্ছে একটা অভিক্ষা, অভিক্ষা হচ্ছে কিছু প্রশ্নগুচ্ছ যার দ্বারা শিক্ষার্থীদের বিষয় বা জ্ঞান গঠন কতটা হয়েছে সেটা বোঝা, এবং সেটা কাঠিন্যের মান অনুযায়ী, কি বললাম,
কিছু প্রশ্নগুচ্ছ যেটা কাঠিন্যের মান অনুযায়ী থাকবে, সেটা হচ্ছে অভিজ্ঞান। তো হালকা করে আমি একটু বলে দেব ক্রাইটেরিয়ান। আচ্ছা, হালকা করে একটু বলে দিই। নর্ম মেইন কথা আইকিউ টেস্ট করতে, শতকরার স্কোর নির্ধারণ করতে। চলো, কিচ্ছু না, তোমরা শুধু আমার কথাটা এখন মন দিয়ে শোনো, কিচ্ছু পড়ার দরকার নেই, আমার কথাটা একটু শোনো, আমি কি বলছি শোনো। নর্ম রেফারেন্স টেস্ট, আচ্ছা পরের সপ্তাহে কথার মানে এটা কিন্তু একটা গল্প, এখন ছোট্ট একটা গল্প করব, মন দিয়ে শোনো গল্পটা। পরের সপ্তাহে আমি তোমাদের একটা মক টেস্ট নেব। কত নাম্বার? 30 নাম্বারের একটা মক টেস্ট নেব। ওকে, ঠিক আছে। তোমরা 20 জন মক টেস্টটা দিলে, কতজন? 20 জন। খুব ভালো কথা, 20 জন মক টেস্ট দিলে 30 নাম্বারে, 30টা এমসিকিউ 30 নাম্বারের, আমি এভাবেই শিডিউলটা বললাম। তো এই 20 জনের মধ্যে প্রথম 7 জন খুব ভালো নাম্বার করেছে। তখন আমি কি বলবো বলো তো? বোঝো ব্যাপারটা, বোঝো। তখন আমি বলবো, আচ্ছা এই 7 জনের মধ্যে, এই 20 জনের মধ্যে 7 জন ভালো রেজাল্ট করেছে, 7 জন 29 পেয়েছে, 30 পেয়েছে। তো প্রথম ফার্স্ট এ হয়েছে, ডট আর কি, নাম আমি উল্লেখ করছি না। সেকেন্ড এ হয়েছে, থার্ড এ হয়েছে। এটা স্কুলে হয় তো নাকি? স্কুলে হয় তো ফার্স্ট সেকেন্ড থার্ড? হয় তো না? হয় না? আচ্ছা, হয়। এবারে এই ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন, আমি এত জনাকে এই বাকি 20 জনের সঙ্গে তুলনা করলাম, কম্পেয়ার করলাম। এটা কিন্তু শ্রেণীকক্ষেও হতে পারে, বোঝো, কোনো বই লাগবে না, একটু বোঝো, রিকোয়েস্ট। এই কম্পেয়ার কিন্তু 30 জনা, মানে একটা শ্রেণীকক্ষেও হতে পারে, 50 জনের মধ্যেও হতে পারে, 100 জনের মধ্যেও হতে পারে। যখন আমি আমার নাম্বারটা বা শিক্ষার্থীদের নাম্বারটা আর অন্য শিক্ষার্থীদের সঙ্গে তুলনা করব, কি করব? তুলনা করব, কম্পেয়ার করব, তখন সেটা চোখ বন্ধ করে নর্ম রেফারেন্স টেস্ট বা মূল্যায়ন। যখন আমি ফার্স্ট সেকেন্ড থার্ড সেকেন্ড ফোর্থ ফিফথ এরকম করে যখন আমি আর 5টা শিক্ষার্থীদের সঙ্গে তুলনা করব, কি বললাম ভালো করে কান খুলে শুনো, তুলনা করব, শুধু তুলনা করব, সেটা এক কথায় নর্ম রেফারেন্স টেস্ট। তুমি পাতার পর পাতা পড়ো, গড়ের ওপর একটা কথাই পাবে। গেল। আর কি রয়েছে? ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট বা ইভ্যালুয়েশন, মূল্যায়ন। এখানে কি, একটু গল্প শোনো, আর একটা ছোট গল্প। এখানে আমি একটু পর পর এই যে জিজ্ঞাসা করছি না, আচ্ছা বুঝতে পারছো তো না? ক্লিয়ার হচ্ছে না? একটু বলো আমাকে, আমি কতটা বুঝতে পারছি একটু আমাকে বলো। একটু পর পর আমার মানেটা এটাই জিজ্ঞাসা করা। তো কি হচ্ছে এই ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্টে? এখানে একটা কথা, নর্ম রেফারেন্স টেস্ট শুধু কম্পেয়ার করা হয়, কম্পেয়ার করা হয় যখন একটা শিশুকে তার নাম্বারের ভিত্তিতে অন্য শিক্ষার্থীদের সঙ্গে তুলনা করা হয়, সেটা নর্ম। আচ্ছা ছেড়ে দাও, ক্রাইটেরিয়ান কি? এই ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্টে শুধুমাত্র শিক্ষার্থীর দক্ষতা দেখা হয়, শুধুমাত্র শিক্ষার্থীর দক্ষতা। আমি কতটা দক্ষ, আমি কম্পিউটার শিখছি, তাহলে আমি কম্পিউটারে দক্ষ, আমাকে সার্টিফিকেট দেবে। আমি গাড়ি চালাচ্ছি, গাড়ি চালানো শিখেছি, বুঝতে পারছো তো? বিন্দাস গাড়ি চালাচ্ছি, গাড়ি চালানো শিখেছি, তাহলে সেখানে আমাকে আমার লাইসেন্স দেবে। ক্লিয়ার? আমার দক্ষতাটাকে যেখানে গুরুত্ব দেওয়া হয় সেটা সিআরটি, আর যেখানে আমার নাম্বারটাকে কম্পেয়ার করা হয় সেটা এনআরটি। আরেকটা কথা এখানে বলি আমি, আর একটা ছোট্ট কথা শোনো। ধরো এই যে আমি ড্রাইভিং লাইসেন্সটা আমি আনতে যাব, তো আমি যেখানে ড্রাইভিং লাইসেন্সটা আনতে যাব সেখানে আমাকে গাড়ি চালাতে বলা হলো, আমি সুন্দর করে গাড়ি চালিয়ে দেখিয়ে দিলাম যে আমি গাড়ি চালাতে পারি, ভালো মতো পারি, মানে ধাক্কা দেব না। তো
ওনারা কি বিচার করবে যে আমি গাড়ি চালানোতে ফার্স্ট হয়েছি না সেকেন্ড হয়েছি না থার্ড হয়েছি, না আমাকে অন্য কারোর সাথে কম্পেয়ার করবেন? আমাকে কি অন্য কারোর সাথে কম্পেয়ার করবে, না শুধুমাত্র আমি গাড়ি চালাতে পারি আমার দক্ষতার ভিত্তিতে আমাকে লাইসেন্স দেবে? বলো। বা ধরো আমি কম্পিউটার শিখেছি, হ্যাঁ কম্পিউটার শিখেছি, তো কোন একটা কোর্স করছি, তো সেখানে আমি কম্পিউটারে পরীক্ষায় ফার্স্ট হয়েছি না সেকেন্ড হয়েছি না থার্ড হয়েছি তার ভিত্তিতে কি আমাকে তুলনা করবে, না আমি কম্পিউটার শিখেছি পরীক্ষা দিয়েছি পাশ করেছি সেই ভিত্তিতে আমাকে সার্টিফিকেট দেবে? বলো। আমার দক্ষতাটা দেখে তোমাকে সার্টিফিকেট দেবে নাকি, হ্যাঁ কি না? আমার দক্ষতা দেখে তোমাকে সার্টিফিকেট দেবে, তাই তো? তো এই যখন দক্ষতার উপর ভিত্তি করে সার্টিফিকেট প্রদান করা হয় তখনই সেটা ক্রাইটেরিয়ান রেফারেন্স ইভ্যালুয়েশন। বোঝা গেল? যখন আমি দক্ষ, সেটা আমার গানে হতে পারে, নাচে হতে পারে, আঁকায় হতে পারে, আমি দক্ষ, সেটাই ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট। আর কি যখন নর্ম রেফারেন্স টেস্ট কি, যখন আমার প্রাপ্ত নাম্বারকে তুলনা করা হচ্ছে আর পাঁচটা শিক্ষার্থীদের সঙ্গে বা অন্য কারোর সঙ্গে, যেমন কম্পিটিটিভ এক্সাম। তুমি ধরে নাও সব থেকে ভালো এক্সাম্পল কম্পিটিটিভ এক্সাম। আমি কম্পিটিটিভ এক্সাম দিতে গেছি, আচ্ছা আমার খুব ভালো একটা র্যাঙ্ক হয়েছে, খুব ভালো র্যাঙ্ক হয়েছে, তা আমার র্যাঙ্কটা তো তুলনা হচ্ছে না, ফার্স্ট যারা এত শতাংশ পেয়েছে বা যারা এত ভালো পেয়েছে, হ্যাঁ তারা তো চান্স পাচ্ছেই, তো আমার ভালো র্যাঙ্কটা কম্পেয়ার হচ্ছে, সেটা নন রেফারেন্স টেস্ট। আর যখন আমি কোয়ালিফাইড, মানে আমি পাস করে গেছি, পাস নাম্বারটুকু পেয়ে গেছি, পাস নাম্বার পেয়ে তো বাবা আজকালকার যা কম্পিটিশন কিছু হয় না, শুধু আমি পাস না ফেল, যখন শুধু এইটুকু দেখা হয় তখন সেটা ক্রাইটেরিয়া। আর যখন একটা র্যাঙ্ক করব কম্পেয়ার হবে তখন সেটা নট। ক্লিয়ার? আচ্ছা এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু কষ্ট করে জানাও, একটু কষ্ট করে জানাও। আচ্ছা সুমনা বলছে বুঝতে পেরেছি ম্যাডাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তো ফর্মেটিভ হচ্ছে নাকি, এটাই তো ফর্মেটিভ ইভ্যালুয়েশন হচ্ছে, বুঝতে পারছি, থ্যাংক ইউ। চলো তাহলে হয়ে গেল ফর্মেটিভ। এইবারে আমরা যাব, এইবারে আচ্ছা এইবারে আমরা যাব এই যে মূল্যায়ন, আরো মূল্যায়ন রয়েছে, আমরা একটা ছোট সেশনে যতটা সম্ভব আমি চেষ্টা করছি তোমাদের সামনে তুলে ধরার, মানে বিষয় সম্পর্কে তো আরো ডিটেলস ক্লাস করে রয়েছে। মূল্যায়নের পদ্ধতি, মূল্যায়ন কিভাবে করা যেতে পারে, চলো আবার একটু আলোচনা হোক। পর্যবেক্ষণ বা অবজারভেশন, শিশুর স্বাভাবিক আচরণ বিশ্লেষণ। একটা শিক্ষার্থীকে, শিশু শিক্ষার্থী তুমি যাই বলো, একটা শিক্ষার্থীকে তুমি যদি অবজারভেশন না করো, তাকে যদি ভালো করে না দেখো, না বোঝার চেষ্টা করো, তাহলে তাকে কিন্তু প্রপারলি শিক্ষাদান করা সম্ভব হবে না। তো মূল্যায়নের একটা গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে অবজারভেশন। ক্লিয়ার? এবং আরো একটা ইম্পর্টেন্ট যেটা তোমরা হয়তো অনেকে জেনে থাকবে, কেস স্টাডি। কেস স্টাডি এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, এটাও খুব গুরুত্বপূর্ণ, কেস স্টাডিটা জেনে রাখা ভালো, কারণ স্কুল সার্ভিসের কেস স্টাডিটা সমস্ত মানে এক্সামের জন্য কিন্তু কভার করবে। তো কোনো শিক্ষার্থীকে যখন আমরা বিচার করব, অবজার্ভ করব, অবশ্যই তার বর্তমানটা বিচার করে, তাই তো? কিন্তু একটা শিক্ষার্থীকে ভালো করে বুঝতে গেলে তার অতীতটাকে বাদ দিয়ে তো আমরা তাকে বিচার করতে পারবো না। একটা শিক্ষার্থী দুষ্টু বা মারকুটে বা হচ্ছে হিংসু
বা অহংকারী, তো তার নিশ্চয়ই অতীতে কিছু রয়েছে, হয় সে পারিবারিক ভাবে সে বিষয়টা পেয়েছে, নয় সে বংশগতি জিনগত ভাবে বিষয়টা পেয়েছে। তো প্রচুর ব্যাপার, প্রচুর তথ্য রয়েছে এই সম্পর্কে, আমরা অন্য কোনো একদিন আলোচনা করব। সাক্ষাৎকার, ইন্টারভিউ, শিক্ষক ও অভিভাবকদের মতামত দেওয়া। আচ্ছা তোমরা বলো তো, ইন্টারভিউ কি একপাক্ষিক হয় না দ্বিপাক্ষিক হয়, জানা আছে? এখানে ইন্টারভিউ মানে সে এক্সাম হলে পরীক্ষার ইন্টারভিউ এরকম টাইপের নয়। এখানে সাক্ষাৎকার বলতে শিক্ষক অভিভাবকদের মতামত নেওয়া বা শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে যে আলাপ আলোচনা, ইন্টারভিউ, সাক্ষাৎকার, সেক্ষেত্রে এটা দ্বিপাক্ষিক, মানে শিক্ষকেরও যেমন বলার সুযোগ আছে, শিক্ষার্থীরও বলার সুযোগ আছে। এবার শিক্ষার্থীর যদি কোনো প্রশ্ন এসে থাকে মনে, সেক্ষেত্রে শিক্ষককে বলবে, শিক্ষক সেটা সলভ করবেন, এরকম টাইপের। পোর্টফোলিও কি? শিক্ষার্থী যে শিক্ষার্থীর যে ভালো গুণাবলী গুলো রয়েছে, খারাপ গুণাবলী গুলো রয়েছে, খারাপ বলতে তার পিছিয়ে পড়া বা তার দুর্বলতা, এই সামগ্রিক ব্যাপারটাই একটা ফাইলে বা নমুনায় সংগ্রহ করা, সেটাই হচ্ছে পোর্টফোলিও। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে, এটা খুব ইম্পর্টেন্ট। মানে শিক্ষার্থীর যে আচরণাবলী রয়েছে, শিক্ষার্থীর যে আচরণাবলী রয়েছে, যে সবলতা রয়েছে, যে দুর্বলতাগুলো রয়েছে, সেগুলো প্রত্যেকটা নমুনা সংগ্রহ করা, সেই নমুনাটা সংগ্রহ করাই হচ্ছে এক কথায় পোর্টফোলিও। এইবারে কি? স্ট্যান্ডার্ডাইজড টেস্ট, এটা কি? নির্দিষ্ট কাঠামোবদ্ধ পরীক্ষা। এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, আমি যেগুলো যেগুলো ভিআই দিচ্ছি এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে এটাকে বলা যেতে পারে আদর্শায়িত অভিজ্ঞতা। কিরকম? যেটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে এবং আদর্শগতভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়। ক্লিয়ার? তো আমার মানে যতটা সম্ভব আমার মনে হয় তোমাদের এইটুকু নিয়ে কোনো প্রবলেম নেই, তাই তো? এইটুকু নিয়ে কারোর কোনো সমস্যা নেই, এটা আমার বিশ্বাস। তো আমরা কিছু এমসিকিউ সলভ করতে পারি? চট জলদি বলো, কিছু এমসিকিউ সলভ করতে পারি? দেখো, এতক্ষণ আমরা আলোচনা করলাম, নোটস তোমাদের বলাই হয়েছিল বোথ ল্যাঙ্গুয়েজেই পাবে, ঠিক আছে? তোমরা ভালো করে যেহেতু বিষয়টা বুঝে নিচ্ছ, তোমাদের বিষয়টা বোঝা নিয়ে তো আমার দিক থেকে মনে হয় না কোনো সমস্যা তোমাদের হচ্ছে। তোমরা এরপরে একবার জাস্ট এই নোটস গুলো রিডিং করে নেবে, পুরোটা ক্লিয়ার হয়ে যাবে, কোনো কনক্লুশনই কোথাও থাকবে না, কোথাও কোনো কনক্লুশন থাকবে না। তো কিছু এমসিকিউ সলভ করতে পারি? রেডি তোমরা এমসিকিউ এর জন্য? অল্প কিছু এমসিকিউ, বেশি নয়। চলো শুরু করি তাহলে। হ্যাঁ, শুরু করছি। চলো, প্রথম প্রশ্ন, আমাদের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন আমরা শুরু করছি, তোমরা একটু কষ্ট করে যদি অ্যান্সার দাও ভালো হয়। ডায়াগনস্টিক মূল্যায়নের উদ্দেশ্য কি? মানে এটা কি কারণে শিক্ষার্থীদের ওপর প্রয়োগ করা যেতে পারে? শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করা এবং সমাধানের ব্যবস্থা নেওয়া, পরীক্ষার জন্য নম্বর প্রদান করা, শিক্ষাক্রমের উন্নয়ন করা, শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো। বলো বলো কি হবে? এবার দেখি এটা কি হচ্ছে। এই যেটা এখন হচ্ছে, শ্রেণীকক্ষে পাঠদান করা হচ্ছে এবং পাঠদানের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের বিষয় সম্পর্কে জ্ঞান কতটা গঠিত হয়েছে সেটাও যাচাইকরণ হয়ে যাচ্ছে। তাহলে এটা কোন ওয়ে? এটা ফরমেটিভ ওয়েতে যাচ্ছে, তাই তো? ফরমেটিভ ইভ্যালুয়েশন ওয়েতে আমরা এগোচ্ছি। তো বলো এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর কি হবে? আমি কি বললাম?
ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, প্রচুর সঠিক উত্তর, ভেরি গুড। শিক্ষার্থীর ডায়াগনস্টিক, আমি বলেছিলাম না শিক্ষার্থী কোথায় দুর্বল রয়েছে, তার ওই দুর্বলতা নির্ণয় করে তারপরে তাকে সঠিকভাবে মূল্যায়ন করা, শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করা এবং সমাধানের ব্যবস্থা নেওয়া, এটা হচ্ছে ডায়াগনস্টিক মূল্যায়নের উদ্দেশ্য। প্রত্যেকে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। বলো, নিচের কোনটি সারসংক্ষেপের মূল্যায়নে একটা উদাহরণ? কি নিচের কোনটি সারসংক্ষেপের মূল্যায়নের একটা উদাহরণ বলতো? প্রতিদিনের শ্রেণীকক্ষে প্রশ্নোত্তর পর্ব, আমি ইংলিশ টার্মটা এক্ষুনি ইউজ করব, তাও দেখি তোমরা কতজন বলতে পারো। সারসংক্ষেপটা এখানে কি বলতে চেয়েছে বলছি, মাঝারি সময়ে নেওয়া একটা ছোট পরীক্ষা, বার্ষিক বা সেমিস্টার শেষের পরীক্ষা, শিক্ষকের প্রতিক্রিয়া ভিত্তিক মূল্যায়ন। আচ্ছা, এটা সামেটিভ। সামেটিভ ইভ্যালুয়েশন, বলো এর সঠিক উত্তর কোনটা হবে? একটা উদাহরণ কি হবে একটু কমেন্ট সেকশন চেক করে নিই। বার্ষিক এক্সাম, অপশন সি, অপশন সি। সুমনা বলছে অপশন সি, মনিকা বলছে বার্ষিক এক্সাম। আর মানে কি বাহ, ঠিক আছে চলো দেখে নি। এটা একবারে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সামেটিভ মূল্যায়ন, সামেটিভ ইভ্যালুয়েশন। তো এর একটা উদ্দেশ্য কি, বার্ষিক বা সেমিস্টার শেষের পরীক্ষা, এটা হচ্ছে এর এক্সাম্পল। একদম সঠিক উত্তর। একবারে শিক্ষার্থীদের পূর্ণ জ্ঞান গঠন হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। এবারে দেখো, কোন মূল্যায়ন পদ্ধতি শিক্ষার্থীদের শেখার সমস্যাগুলি চিহ্নিত করতে সহায়তা করে? সারসংক্ষেপ মূল্যায়ন বা সামেটিভ ইভ্যালুয়েশন, গঠনগত মূল্যায়ন বা ফরমেটিভ ইভ্যালুয়েশন, ডায়াগনস্টিক মূল্যায়ন বা ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, সকলেরই সমান ভূমিকা আছে। বলো দেখি দেখি এটা সঠিক উত্তর কে কি করছে দেখি। একটু কমেন্টটা চেক করে নি। বুদ্ধিশ্বর অপশন, এটা কত নাম্বারের প্রশ্ন? এটা কিন্তু আমাদের 3 নাম্বার প্রশ্ন চলছে, কোয়েশ্চেন নাম্বার 3। নাম্বার গুলো না বললে আবার আমি বুঝতে পারি না। ঠিক আছে, তোমরা অ্যান্সার করো, অ্যান্সার করে যাও। ঠিক আছে, ঠিক আছে। কেউ বলছে অপশন বি, কেউ বলছে অপশন সি। তো চলো দেখা যাক। আচ্ছা, এটা অপশন সি, এটা অপশন সি, ডায়াগনস্টিক মূল্যায়ন। এবার কেন বলছে, কোন মূল্যায়ন পদ্ধতি শিক্ষার্থীদের শেখার সমস্যাগুলি চিহ্নিত করে? আমি কি বলেছিলাম, শিক্ষার্থীদের সমস্যা চিহ্নিত করবে কে? ডায়াগনস্টিক মূল্যায়ন। আরে সমস্যাটা না বুঝলে, শিক্ষার্থীদের সমস্যাটা না বুঝলে আমি সঠিকভাবে তাকে শিক্ষাদানটা করবো কিভাবে? সঠিকভাবে শিক্ষাদানটা করবো কি করে? এটা চোখ বন্ধ করে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন। ওকে, নেক্সট কোয়েশ্চেন। গঠনগত মূল্যায়নের মাধ্যমে শিক্ষকের কি সুবিধা হয়? আজকে আমি তোমাদের কাছে একটু পরপর এক একটা করে কিছু জানতে চাইছি এবং তোমরা উত্তর দিচ্ছ। এর ফলে আমার বেনিফিটটা কি? আমার বেনিফিটটা কি? শিক্ষার্থীর অগ্রগতি বোঝা এবং শেখানোর কৌশল উন্নত করা যায়, শিক্ষাবর্ষের শেষে চূড়ান্ত গ্রেড নির্ধারণ করা যায়, শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা যায়, শিক্ষার্থীকে পরীক্ষায় পাশ করানো যায়। ভীষণ সোজা সোজা প্রশ্ন তোমাদের সামনে আজকে রাখা হয়েছে, যাতে প্রত্যেকে অ্যাটেন্ড করতে পারো, প্রত্যেকটা এমসিকিউ অ্যাটেন্ড করতে পারো। বলো
আচ্ছা, এটা সবাই বলছে অপশন এ। আচ্ছা, সবাই যখন বলছে অপশন এ, আমি তো কিছু বলার নেই, আমারও তাই মত হবে। তোমাদের যেটা মত সেটাই আমার মত একেবারে। যেহেতু পরিষ্কার বলে দিয়েছে ফরমেটিভ ইভ্যালুয়েশন, সেই তো শিক্ষার্থীর অগ্রগতি বুঝেছ, শিক্ষার্থীরা বিষয় সম্পর্কে বুঝেছে, এটা যায় এবং শেখানোর কৌশল উন্নত করা যায়। বললাম না একটু আগেই যেটা বললাম, যে আমি যদি বুঝি শিক্ষার্থীরা বুঝতে পারছে না, আমার টিচিং স্টাইল পছন্দ হচ্ছে না, তখন আমাদের টিচার হিসাবে বা আমরা আমাদের জায়গায় দাঁড়িয়ে আমাদের সেটা পুরো চেঞ্জ করে ফেলা উচিত। এই ব্যাপারগুলো এখানে রয়েছে। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন, সারসংক্ষেপ। এটা কিন্তু সারসংক্ষেপ বা সামেটিভ, হ্যাঁ সামেটিভ, এটা কিন্তু সারসংক্ষেপ বা সামেটিভ। তো সারসংক্ষেপ মূল্যায়নের মাধ্যমে কি বোঝা যায়? শিক্ষার্থীর শেখার ফলাফল, শিক্ষার্থীর দুর্বলতা, শিক্ষার্থীর শেখার কৌশল, শিক্ষকের দক্ষতা। ভীষণ সোজা প্রশ্ন, ভীষণ সোজা একটা প্রশ্ন। যারা মন দিয়ে ক্লাসটা করেছে এমন কেউ নেই যে এই প্রশ্নটা অ্যাটেন্ড করতে পারবে না। আচ্ছা, এ, সবাই বলছে এ। দারুণ দারুণ দারুণ, শিক্ষার্থীর শেখার ফলাফল, তাই না? কারণ আমরা সামেটিভ বা সারসংক্ষেপ বা সমষ্টিগত মূল্যায়নে কি দেখেছি? শিক্ষার্থী পরীক্ষা দেবে, এক্সাম দেবে, রেজাল্ট আউট হবে। আচ্ছা, রেজাল্ট আউট হলো, এক্সাম দিল, রেজাল্ট আউট হলো, আর কি হলো? পাস করলো বা ফেল করলো, এই বিষয়গুলো নির্ধারণ হলো। মানে এখানে আবার ভুল কারেকশনের কোনো জায়গা নেই। তো জাস্ট শিক্ষার্থীর শেখার ফলাফলটা এখানে প্রকাশ হবে, শিক্ষার্থীর শেখার ফলাফলটা এখানে প্রকাশ হবে, আর কিছু নয়। নেক্সট কোয়েশ্চেন, শিক্ষার উন্নতির জন্য নিচের কোন মূল্যায়ন পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকর? এটা হচ্ছে একটা যুক্তিমূলক প্রশ্ন। তো আমরা এতক্ষণ আলোচনা করলাম ফরমেটিভ, এতক্ষণ আলোচনা করলাম সামেটিভ, এতক্ষণ আলোচনা করলাম নর্ম, এতক্ষণ আলোচনা করলাম হচ্ছে বা ক্রাইটেরিয়ান, ডায়াগনস্টিক। এত কিছুর মধ্যে বা এই তিনটে অপশনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি কার্যকর বলে তোমাদের মনে হয়? সব থেকে সমষ্টিগত, গঠনগত, না ডায়াগনস্টিক? বলো, তোমাদের যুক্তিতে যার যেটা মনে হয় সে সেটা ঝটপট কমেন্ট করে ফেলো, যার যেটা যুক্তি আসছে আর কি, যে এটা হবে ওটা হবে। বিএসসি দুটোই এসছে, বিএসসি দুটোই উত্তর এসছে। চলো দেখে নি আমি একটু, হ্যাঁ। এটা বি, এটা গঠনগত মূল্যায়ন, কোনো কিছু করার নেই, সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ কি, এখানে আমার ভুল ত্রুটিগুলো সংশোধনের জায়গা থাকবে, নিজেকে আরো উন্নত করতে পারবো, কিন্তু এই বাকিগুলোতে সেটা সম্ভব নয়। মানে বিশেষ করে সামেটিভে তো সম্ভবই নয়, নিজের ভুল ত্রুটিগুলো ঠিক করে নিজেকে আরো উন্নত জায়গায় নিয়ে যাওয়া সম্ভব নয়। তো মূল্যায়নের জন্য সবচেয়ে বেশি কার্যকর কিন্তু ফরমেটিভ, এটা মনে রাখবে, সবচেয়ে বেশি কার্যকরী ফরমেটিভ। এবারে যদি তোমাদের বলা হয় যে এনআরটি আর সিআরটির মধ্যে কোনটা বেশি কার্যকরী, দেখো এনআরটি, নর্ম রেফারেন্স টেস্ট, যেহেতু তুলনা করা হয় সেহেতু শিক্ষার্থীদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলে, এটা কিন্তু অতটা কার্যকারী নয়। তবে সিআরটি, ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট, এখানে যেহেতু দক্ষতার উপর শিক্ষার্থীর দক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়, এটা কিন্তু বেশি কার্যকরী। ঠিক আছে, এটা 100% কার্যকারী। মানে এই দুটোর মতো কম্পেয়ার করলে এটা কার্যকারী, এবং এগুলো কম্পেয়ার করলে গঠনমূলকটা বেশি মানে কার্যকরী। আচ্ছা, এবারে আমাদের পরের প্রশ্ন, এটাই আমাদের শেষ প্রশ্ন আজকে, যে ডায়াগনস্টিক মূল্যায়ন সাধারণত কখন করা হয়? শিক্ষাবর্ষের শেষে, শেখার শুরুর দিকে, শিক্ষার মাঝপথে, পরীক্ষার পরে?
এই ডায়াগনস্টিক মূল্যায়ন সাধারণত কখন করা হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো তোমাদের কি মনে হচ্ছে? নিজেদের যুক্তি দাও, এখানে কোনো ব্যাপার না, এখানে যার যেটা যুক্তি সঙ্গত বলে মনে হচ্ছে সে সেটা যুক্তি দাও। আমি এই প্রসঙ্গে আলোচনা করে নেব যে ডায়াগনস্টিক মূল্যায়ন কখন করা হয়, ফর্মেটিভ কখন করা হয়, সামেটিভ কখন করা হয়, তিনটেই আলোচনা করব। বলো তোমাদের উত্তরটা একটু দেখি। তোমরা বলছো অপশন সি, অপশন সি বলছো, খুব ভালো কথা। সবাই বলছো অপশন সি শিক্ষা, না 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 না, চলো লিখে নাও, যেহেতু এটা আমাদের শেষ প্রশ্ন আজকে, একটু খাতায় লিখে নাও। শিক্ষার্থীর দুর্বলতা, কোন শিক্ষার্থীর দুর্বল কিনা সেটা কখন চেক করা উচিত? শিক্ষাবর্ষের শুরুর দিকে, শেখার শুরুর দিকে। ঠিক আছে, তোমরা অপশন সি বলেছো না? আমি ঠিক খেয়াল করি অপশন সি বলেছো তো। আচ্ছা, তাহলে মাঝপথে কোনটা করা হয় জানো? মাঝপথে করা হয় ফরমেটিভ, মানে শিক্ষা চলাকালীন আর কি, কন্টিনিউয়াসলি শিক্ষা চলাকালীন মাঝপথে করা হয় ফরমেটিভ, আর শিক্ষাবর্ষের শেষে কোনটা করা হয়? সামেটিভ। বোঝা গেল? শেষে সামেটিভ, শুরুর দিকে ডায়াগনস্টিক, এবং মাঝপথে চলবে ফরমেটিভ। এই হচ্ছে মূল্যায়ন কখন কোনটা করা হয়। বলো, ফুল কনসেপ্ট ক্লিয়ার সকলের? মানে যতটা হলো তার মধ্যে ফুল কনসেপ্ট ক্লিয়ার তো? বলো। আচ্ছা, তো কারো কোনো সমস্যা রয়েছে? মানে এইটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা রয়েছে? একদম ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম মূল্যায়ন নিয়ে, যতটা সম্ভব, মানে 80% আলোচনা আমাদের হয়ে গেছে। আর সামান্য একটু মানে মূল্যায়নের মধ্যে আর কিছু ছোট ছোট জিনিস রয়েছে, একটু দেখে নেব আমরা পরের ক্লাসে। তো আজ এই পর্যন্তই থাকবে আমার ক্লাস। আশা করি তোমাদের প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। কোয়েশ্চেন যা ইচ্ছা তাই আসুক, ধরা বাঁধা নয়, কোয়েশ্চেন যা ইচ্ছা তাই আসুক, আমরা কভার করে আসবো, আমরা মানে সঠিকটাতেই ঠিক দিয়ে আসবো। ওকে, তো ঠিক আছে, স্যার হয়তো জয়েন করবেন। ম্যাডাম ক্লাস কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ 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 স্যার, এই শেষ হলো। আমি পিডিএফটাও শেয়ার করে দেব, তার আগে স্যার কিছু বলবেন তোমাদের। আচ্ছা স্যার আপনি বলুন, আমার হয়ে গেছে। আপনার যদি কিছু থাকে আপনি পুরোটা ব্যাপারটা মিটিয়ে নিন, অসুবিধা নেই। আমার আর বিশেষ কিছু বলার নেই, মানে টপিক যা ছিল মোটামুটি হয়েছে। তাহলে আপনার স্ক্রিনটা একটু বন্ধ করবো? হ্যাঁ স্যার। আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি, একটা মিনিট। যেটা একদম শুরুতে বললো যে আমরা একটা এডুকেশনাল ব্যাচ ক্রিয়েট করতে চাইছি, মানে অবশ্যই সাবজেক্ট এডুকেশন, তোমার ডব্লিউপিএসসি, মানে যে সমস্ত আমাদের টার্গেট এক্সাম রয়েছে। অলরেডি তোমরা জানো যে ডব্লিউপিএসসি অ্যানাউন্স করেছে একটা শর্ট নোটিশের, এবং তার সম্ভাব্য পরীক্ষার ডেট অ্যানাউন্স করেছে। আমার থেকে বোধহয় তোমরা ভালো জানো। এছাড়া এসএলএসটি, যেটা আমরা মূলত স্কুল সার্ভিস কমিশনের কথা বলে থাকি, এছাড়া বিভিন্ন যে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের যে জায়গাগুলো রয়েছে, ইএমআরএস তো বটেই, এছাড়া তোমরা জানো রেল স্কুল বেরিয়েছে কয়েকদিন আগে, এনভিএস, কেভিএস খুব রিসেন্ট শুরু হয়েছে এবং আসতে চলেছে। তো এই হচ্ছে মূলত স্টেটাস। তো তার রেসপেক্টে যেটা বলার, যে আমরা এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান যেটা বলে সেটার উপর একটা
ব্যাচ ক্রিয়েট করতে চলেছি। মূলত সান্ধ্যকালীন ক্লাস হবে সন্ধ্যে 7টা অথবা রাত 9টা, এই টাইমে আমাদের ক্লাস থাকে। 1.5 ঘন্টা করে ক্লাস, সপ্তাহে 2টো করে ক্লাস থাকবে। এবং ক্লাস গুগল মিটে হবে, যেমনটা তোমরা করছো ঠিক এরকম। আবারও বলছি যে এই যা কিছু দেখছো ঠিক এরকম এই ম্যাডাম ক্লাস করাবেন এবং এরকম ভাবে গুগল মিটে ক্লাস হবে। এবং পার্থক্য যেটা থাকবে যে এতদিন পর্যন্ত তোমরা লাইভ ক্লাসে কমিউনিকেট করতে পারতে না, কিন্তু এরপর থেকে লাইভ ক্লাসে কমিউনিকেট করতে পারবে। অর্থাৎ তোমার দিক থেকে মাইক খোলা থাকবে, তোমরা যখন খুশি যতবার খুশি তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। আর এটা টোটাল ডিউরেশন থাকছে 8 মাস। টোটাল 8 মাসের ডিউরেশন, মানে এন্টায়ার বলতে পারো আমাদের 2025 কভার হয়ে যাচ্ছে। এন্টায়ার 2025 কভার হয়ে যাচ্ছে। 1 এপ্রিল 2025 থেকে ক্লাস শুরু হচ্ছে, অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে ক্লাস শুরু হচ্ছে। প্রত্যেকটা ক্লাসের রেসপেক্টে মানে চ্যাপ্টার ওয়াইজ আর কি, সে ছোট বড় তার রেসপেক্টে ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে, সাথে ওয়ান টু ওয়ান লাইভ ইন্টারাকশন। ওয়ান টু ওয়ান লাইভ ইন্টারাকশন সবার জন্য না, মূলত যে তুমি ক্লাস করছো কিন্তু সেইভাবে কোনো কিছু ফিডব্যাক পাওয়া যাচ্ছে না তোমার দিক থেকে, বা হয়তো অ্যাডমিশন নেওয়ার পরও তুমি ক্লাসে দেখা যায় না, তো তবে কিন্তু ওয়ান টু ওয়ান লাইভ ইন্টারাকশন আসবে। কিন্তু আমাদের ক্লাসের রেসপেক্টে ডাউট ক্লিয়ারিং ক্লাস, প্র্যাকটিস ক্লাসের ব্যাপারগুলো থাকবে। প্র্যাকটিস ক্লাস মূলত তোমার বিভিন্ন রকমের এমসিকিউ ডিসকাশন হয়, সেগুলো অবশ্যই আমার থিওরি শেষ হওয়ার পরেই আসবে। নেক্সট যেটা বলার যে প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডিং ভিডিও থাকবে, সাথে একটি পিডিএফ স্টাডি মেটেরিয়াল। আগেই বললেন যে স্টাডি মেটেরিয়াল বাংলা ইংলিশ দুটো ভাষাতেই থাকবে, আবারও বলছি স্টাডি মেটেরিয়াল বাংলা ইংলিশ দুটো ভাষাতেই থাকবে। রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস এর জন্য কোনো শর্ত থাকবে না, তুমি যখন খুশি যতবার খুশি সেগুলো ইউজ করতে পারবে। নেক্সট যেটা বলার, প্রত্যেকটা ইউনিট সাব ইউনিট চ্যাপ্টার অতি ডিটেলসে ধৈর্যের সাথে একদম ধীরে ধীরে ধরে ধরে বেসিক থেকে জিরো থেকে ক্লাস করানো হবে। অর্থাৎ ধরে নেওয়া হবে যে তুমি জিরো জানো, সেই জায়গা থেকে ক্লাস করানো হবে। বাঙালি এক্সপার্ট ফ্যাকাল্টি দিয়ে ক্লাস করানো হবে, সম্পূর্ণ সিলেবাস অতি দায়িত্ব সহকারে শেষ করা হবে। সেটা ডব্লিউবিপিএসসি বলো, সেটা আমাদের স্কুল সার্ভিস বলো, বা ইএমআরএস বা আদার সেন্ট্রাল এক্সাম যা কিছু রয়েছে। আনলিমিটেড মক টেস্টের সুবিধা থাকবে, আনলিমিটেড মানে আনকাউন্টেবল নাম্বার অফ মক টেস্ট, সেই সাথে মান্থলি মক টেস্ট, সারপ্রাইজ মক টেস্ট বা অফলাইন মক টেস্ট থাকবে। এগুলো মূলত ফুল লেন্থ মক টেস্ট, তো এগুলো একটু দেরি করে আসবে। আপাতত শর্ট লেন্থ মক টেস্ট অর্থাৎ ইউনিট ওয়াইজ বিভিন্ন রকমের মক টেস্ট গুলোই আগে কিন্তু আসবে। নেক্সট যেটা বলা, কোর্সের ডিউরেশন 8 মাস, কিন্তু রেকর্ডিং ক্লাস বা পিডিএফ নোটস এর ক্ষেত্রে লাইফ টাইম অ্যাক্সেস থাকে। একবার দেখে নাও যে এই 7টা পয়েন্ট পর্যন্ত কারো কোথাও কোনো কোশ্চেন আছে কিনা, যে আমাদের যা যা কমিটমেন্ট থাকলো যে এই কমিটমেন্ট বা এই কোর্সের মধ্যে তোমরা এইগুলোই পাবে। নেক্সট যেটা বলার যে এসএলএসটি ডব্লিউবিপিএসসি এমআরএস এইগুলো তো রয়েছে, এছাড়া আগেই বললাম রেল স্কুলের ফর্ম ফিল আপ হয়ে গেছে। এনভিএস কেভিএস এই দুটো পরীক্ষায় একদম আসতে চলেছে এবং এসে গেছে, এই দুটোই এইরকম অবস্থা। তোমরা নিশ্চয়ই জানো এই ব্যাপারগুলো নোটিফিকেশন অলরেডি পেয়ে গেছো, এটার ক্ষেত্রে একটা নোটিফিকেশন পেয়ে গেছো। নেক্সট আমরা আবারও বলছি, আমাদের প্রতিষ্ঠান চাকরি পাওয়ানোর গ্যারান্টি দেয় না, আবারও বলছি, বা পাস করানোর গ্যারান্টি দেয় না। অর্থাৎ চাকরি পাওয়ার গ্যারান্টি 0%, এই কথাটা মাথায় রেখে তবে তুমি কিন্তু আসবে, ওই গ্যারান্টি আমরা দিই না। ইভেন ম্যাডামও ক্লাসের মধ্যে বললেন যে আমি কোশ্চেন কমন দিতে পারবো না, সেটা সম্ভব না কখনোই। কয়েক কোটি কোশ্চেন রয়েছে, তার মধ্যে কখনো কোশ্চেন কমন দেওয়া যায় না, কিন্তু কনসেপ্ট কমন পাওয়া যায়। তো সেই ব্যাপারে খেয়াল থেকো, মানে কনসেপ্ট কমন আসবে কিন্তু কোশ্চেন কমন আসবে না। যারা এগুলো তোমাদেরকে বলে সেগুলো আদতেও সত্যি নয়। যে বললাম যেটা, যে যা পড়াবো বা যা কিছু যেভাবে তৈরি করা হবে তার বাইরে কোশ্চেন আসবে না। আবার বলছি কোশ্চেন কমন আসবে না, কনসেপ্ট কমন আসবে। শর্ত একটাই যে তোমার মন মানসিকতা পরিবর্তন করতে হবে, সর্বোপরি আমাদের কথা মতো তোমাদেরকে চলতে হবে। যেরকমটা ম্যাডামও বারবার ক্লাসের মধ্যে বললেন যে তোমার ইয়েস নো এর ডেফিনেশন পাল্টাবে, ইয়েস নো, তোমার কম্প্রোমাইজ স্যাক্রিফাইসের ডেফিনেশন পাল্টাবে, তবে কিন্তু সম্ভব। আগেই বললাম 1 এপ্রিল থেকে ক্লাস শুরু হবে, আর তোমায় কথা দিতে হবে যে তুমি তোমার সবটুকু উজাড় করে দেবে। আর 10 জন কে নিয়ে ব্যাচ ক্রিয়েট করা হবে, যারা এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ কোয়ালিফাই করার জন্য। পেমেন্ট, হোয়াটসঅ্যাপ, কলিং যাই বলো, এই নাম্বারটা অবশ্যই বলবো, এই নাম্বারটাকে সেভ করে রাখো। সেটা পেমেন্ট যারা আগামী দিনে করছো, যারা অ্যাডমিশন নিচ্ছ তাদের জন্য বলবো 9330377977, এই নাম্বারটাকে অবশ্যই সেভ করে রাখো। এই নাম্বার থ্রু দিয়ে সমস্ত রকমের কমিউনিকেশন হবে। এই নাম্বার থ্রু দিয়ে কিন্তু মানে যা কিছু এরপর ফার্দার যারা অ্যাডমিশন নিচ্ছ তাদের জন্য মূলত বলছি। যারা নিরলস কঠোর পরিশ্রম বিশ্বাস করে, মানে স্মার্ট হার্ডওয়ার্কে যাদের বিশ্বাস হচ্ছে, তারাই এসো। 4টে ইনস্টলমেন্টের সুবিধা থাকবে টোটাল পেমেন্টে, কিন্তু ওয়ান টাইম কোর্স ফিতে অনেকটা, ওয়ান টাইম পেমেন্ট বা ওয়ান টাইম কোর্স ফি যেটা রয়েছে
সেটার ক্ষেত্রে কিন্তু কোর্স ফি অনেক কমে যাবে। আমি একবারে কোর্স ফি শেয়ার করে দিচ্ছি, এবার দেখে নাও পুরোটা। যে টোটাল এককালীন কোর্স ফি রয়েছে ৩৫৯৯ টাকা ৮ মাসের কোর্সের জন্য। আদার্স কোনো অ্যাডমিশন ফিস বা মান্থলি ফিস বা কোনো হিডেন চার্জেস নেই। আবারও বলছি, টোটাল কোর্স ফি হচ্ছে ৩৫৯৯, এটা এককালীন। যদি ইনস্টলমেন্টে যাও অথবা দিয়ে বলা আছে যে এককালীনে গেলে তাহলে তোমার ইনস্টলমেন্ট দেখার দরকার নেই। আর তুমি যদি ইনস্টলমেন্টে যাও সেক্ষেত্রে টোটাল কোর্স ফি ৪৫৯৯ টাকা পড়বে। 4টে ইনস্টলমেন্টের সুবিধা থাকছে, 4টে ইনস্টলমেন্টের সুবিধা থাকে। এখানে গুগল পে, ফোন পে কিউআর কোড দেওয়া আছে, এই কিউআর কোডে পেমেন্ট করতে পারো। এখানে ইউপিআই নাম্বার দেওয়া আছে, এই ইউপিআই এই নাম্বারে সমস্ত রকম ইউপিআই অ্যাভেলেবেল। গুগল পে, ফোন পে, অ্যামাজন পে, পেটিএম, আদার্স যা যা ইউপিআই তোমার মোবাইলে আছে সবকিছু অ্যাভেলেবেল এই নাম্বারে। এবং সব ক্ষেত্রে তুমি যখন পেমেন্ট করবে ব্যাংকিং নেম দেখাবে জুনিয়র মাস্টার, সব ক্ষেত্রে ব্যাংকিং নেম দেখাবে জুনিয়র মাস্টার। যারা অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করতে যাও সেক্ষেত্রে একই রকম অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড দেওয়া আছে। মোটামুটি আমার দিক থেকে বলা বক্তব্য এই পর্যন্ত। যদি তোমার দিক থেকে কোনো কোশ্চেন থাকে বলতে পারো। তোমার দিক থেকে মাইক আনমিউট করা আছে, চাইলে মানে তোমরা চাইলে আনমিউট করে কথা বলতে পারো। আবারও বলছি, টোটাল এককালীন কোর্স ফি অর্থাৎ অন টাইম কোর্স ফি ৩৫৯৯, ইনস্টলমেন্টে গেলে কোর্স ফি ৪৫৯৯ টাকা। জানিয়ে রাখি যে অবশ্যই আজ রাত্রের মধ্যে ৬০০ টাকা পেমেন্ট করে রাখো। বাকি থাকছে তাহলে কত, ২৯৯৯ টাকা, ২৯৯৯ টাকা। এটা আমাদের 1 এপ্রিল রাত ৯টায় ক্লাস রয়েছে। 1 এপ্রিল মঙ্গলবার রাত ৯টায় ক্লাস রয়েছে, রাত ৯টায় ক্লাস। তার আগে পেমেন্ট করে দিলে হবে। অর্থাৎ যেটা এককালীন বলছি সেটাও তুমি দুটো ইনস্টলমেন্টে দিচ্ছ, যা ৬০০ টাকা দিচ্ছ, তারপর 3 দিন পর বাকি ২৯৯৯ টাকা দিচ্ছ। সেক্ষেত্রে তোমাকে এক্সট্রা কোনো ফিস পেমেন্ট করতে হবে না। টোটাল কোর্স ফি ৩৫৯৯, 8 মাসের কোর্স। ইনস্টলমেন্টে গেলে 4টে ইনস্টলমেন্টের সুবিধা থাকবে। যদি কারো কোথাও কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো, যদি কারো কোথাও কোনো কিছু জানার থাকে বলতে পারো। তোমার দিক থেকে মাইক আনমিউট করে বলতে পারো। আমার দিক থেকে বলা বক্তব্য এই পর্যন্ত। কিউআর কোড দেওয়া আছে, আর চাইলে কথা বলতে পারো। দেখো তোমাদের মাইক আনমিউট করে কথা বলতে পারো। কিউআর কোড দেওয়া আছে, গুগল পে, ফোন পে যে কোনো কিছুতে পেমেন্ট করতে পারো। সব ক্ষেত্রে অ্যাকাউন্ট নেম বা ব্যাংকিং নেম দেখাবে জুনিয়র মাস্টার জি। সেটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে পেমেন্ট করতে পারো। অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড দেওয়া আছে, কিউআর কোড দেওয়া আছে, গুগল পে, ফোন পে অথবা যে কোনো ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারো। যে কোনো ইউপিআই 9330372977 এই নাম্বারে ইউপিআই অ্যাভেলেবেল। যে কোনো ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারো 9330372977। যারা পেমেন্ট করবে অবশ্যই পেমেন্টের স্ক্রিনশটটা পাঠিয়ে রাখবে। এই নাম্বারটাকে প্রথমে সেভ করো, 9330372977। ওই নাম্বারে পেমেন্টের সব অপশন রয়েছে, ওই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটা ওই নাম্বারে পাঠাবে। অর্থাৎ 0330372977 নাম্বারে পেমেন্টের স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপ করে পাঠাবে। রাত্রেবেলা তোমার কাছে একটা গুগল ফর্ম শেয়ার করা হবে, রাত 12টার পর অবশ্যই তোমার সাথে একটা গুগল ফর্ম শেয়ার করা হবে। যে গুগল ফর্মের মধ্যে বেসিক ইনফরমেশন থাকবে, নাম, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এরকম কিছু বেসিক ইনফরমেশন থাকবে। সেগুলো ফিল আপ করে দিলে তোমার তোমার দিকে দায়িত্ব শেষ। দেন আমি তোমাকে গ্রুপে জয়েন করে তোমাকে ইনফর্ম করে দেবো। নতুন গ্রুপ ক্রিয়েট করা হবে, যে গ্রুপে আমি তোমাকে জয়েন করে তোমাকে ইনফর্ম করে দেওয়া হবে। মঙ্গলবার থেকে ক্লাস শুরু হচ্ছে, মঙ্গলবার রাত 9টায় প্রথম ক্লাস। তোমার যেটা বলার যে অবশ্যই তার আগে তোমার পেমেন্ট প্রসেস কমপ্লিট করে রেখো। অন টাইমের ক্ষেত্রেও বলছি, দুবার সুযোগ পাচ্ছ যে ৬০০ টাকা আজ রাত্রের মধ্যে পেমেন্ট করে রাখতে পারো। বাকি ২৯৯৯ টাকা তুমি আগামী মঙ্গলবার অর্থাৎ 1 এপ্রিল রাত 9টায় ক্লাস, তার আগে পেমেন্ট করে দিলে হবে, কোনো এক্সট্রা চার্জ লাগবে না। সেক্ষেত্রেও তোমার এককালীন কোর্স ফি যেটা রয়েছে ৩৫৯৯, ওটাই তুমি পেমেন্ট করছো। আবারও বলছি, কোনো অ্যাডমিশন ফিস, মান্থলি ফিস বা আদার্স কোনো চার্জেস নেই। কিউআর কোড দিয়ে পেমেন্ট করতে পারো, ব্যাংক ডিটেলস অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড দিয়ে পেমেন্ট করতে পারো, যে কোনো ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারো। আমি পিডিএফটা তোমাদের গ্রুপে শেয়ার করে দিচ্ছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে জানাতে পারো, আদারওয়াইজ ক্লাসটা আমি এই পর্যন্ত রাখবো। যদি আর কারো কোথাও কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো। আরো যদি কোথাও কোনো কোশ্চেন থাকে বলতে পারো। হ্যালো হ্যাঁ বলুন। স্যার, বলছি আমি তো অনেকদিন আগেই ২০০০ টাকা পে করে রেখেছি, তাহলে আমি কি আবার নতুন ভাবে কিছু করতে হবে? না, নতুন কিছু করতে হবে না। আচ্ছা, ঠিক আছে। বাকিটার ক্ষেত্রে তুমি আমি যে বাকি অ্যামাউন্ট যা কিছু থাকবে সেটা তুমি আমাকে 1 এপ্রিল আগে পেমেন্ট করে দিও। অবশ্যই আমাকে ফোন করে নিও তার আগে।
আর যদি কারো কোথাও কোনো কিছু বলার থাকে বা কোনো কোশ্চেন থাকে আমাকে জানিও। আদারওয়াইজ ক্লাসটা আমি এই পর্যন্ত রাখছি। থ্যাংক ইউ সবাইকে। কিছু বলবে স্যার সুমন, কিছু বলবে? হ্যাঁ বলো। স্যার আমি বলছি আজকে যদি আমি 600 টাকা দিয়ে রাখলাম স্যার, আর 1800 টাকা যদি আমি যদি এপ্রিলের 3 কি 4 তারিখ হয়, অসুবিধা আছে স্যার? ম্যাক্সিমাম 3-4 তারিখই করো, তার বেশি করো না কিন্তু তাহলে। হ্যাঁ স্যার, আমি 3 নয়তো 4 তারিখের মধ্যে পেমেন্ট করে দেবো। ঠিক আছে। হ্যাঁ আর বাকি যদি কারো কোনো কিছু বলার থাকে বলতে পারো। আর যদি কারো কোনো কিছু বলার থাকে বলতে পারো, আদারওয়াইজ ক্লাসটা আমি এই পর্যন্ত রাখবো। আবারও বলছি, পেমেন্ট কমপ্লিট করে রেখে দিও। সেক্ষেত্রে তোমার এই কোর্স ফি এরকমটাই থাকবে। আদারওয়াইজ কিন্তু এই কোর্স ফি একবারে অনেকটা বেড়ে যাবে। মানে একটু যারা আমাদের সাথে অ্যাটাচ রয়েছো, কোনো ক্লাসের আগে করেছো, দেখেছো যে কোর্স ফি যেটা থাকে তারপর কিন্তু কোর্স ফি বেড়ে যায়। সব সময়ের জন্য তাই নয়, সব সময়ের জন্য মানে আমাদের ক্ষেত্রে এরকম কখনো ব্যাপার নেই, কোথাও দেখতে পাবে না যে 10,000 টাকা কোর্স ফি রেখে 50% ডিসকাউন্ট। ওই গল্পে ওই এতে আমি বিশ্বাস করি না। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে স্ট্রেট ফরওয়ার্ড কাজ করি, যা যা কমিটমেন্ট করছি ঠিক সেরকমই হবে। এবার এই স্ট্রেট ফরওয়ার্ড বা সোজা ব্যাপারটা অনেকের পছন্দ হয় না। আমি বলবো সেক্ষেত্রে ঘুরে এসো, 1-2 বছর এদিক ওদিক দাও, 15-20 হাজার টাকা 30,000 টাকা খুশি এসো, তারপর আমাকে আবার খোঁজ করে নিও। তুমি অবশ্যই আমার কাছে আসবে, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে আসবে, এই যা পার্থক্য। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। গুড নাইট।